আম্মু এখানে আতিয়ার বিয়ের কথা বলছে। এখানে আমার বিয়ের কথা কেন উঠছে? দেখ, ওনারা তোর ব্যবহার দেখে অনেক পছন্দ করেছে। তোর কথা বলা, তোর ব্যবহার সব দিক ওনাদের অনেক ভালো লাগছে। তাই ওনারা চাচ্ছে রাজুর বড় বোন নদীকে তুই বিয়ে কর। মেয়েটা অনেক ভালো, নম্রভদ্র। তাতে আমার কি? আম্মু তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি কখনোই বিয়ে করতে পারবো না। আর রাজু ভাইয়ার বড় বোন হইলে উনি তো আমারও বড় আপু হবে। চুপ কর। সুন্দর একটা লাইফ পেতে হলে সিনিয়র মেয়ে বিয়ে করলে কি সমস্যা? দেখ, এত বড় লোক ফ্যামিলি থেকে বিয়ের সম্বন্ধ এসেছে। আমি কিছুতেই এই বিয়ে ভাঙতে দিব না। তুই নিজের বোনের দিকে তাকিয়ে অন্তত বিয়েটা করতে রাজি হ। তুই কি চাস না তোর বোন ভালো থাক? আরে আজব, আম্মু বুঝতে কেন পারছো না? আমি নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত আমি বিয়ে করতে পারবো না। প্লিজ আম্মু, আমার উপরে জোর করে বিয়ে চাপিয়ে দিও না। ব্যাস, অনেক হয়েছে। আমি যা বলছি তুই তাই করবি। যদি না করস তাহলে আমার মরা মুখ দেখবি। ও, আমি মরলেই বা কি? আমি তো তোর আর নিজের আম্মু না। ওকে, করিস না বিয়ে। আয়নের আম্মু ইমোশনাল ব্ল্যাকমেল করতে লাগলো। আয়ন কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল। রেগে বিছানার চাদর টেনে ফেলে দিল। খাটের উপর বসে বলল, কিভাবে বোঝাবো আমি অন্য কাউকে ভালোবাসি? আমি তার জায়গা কাউকে দিতে পারবো না। আয়ন কথাগুলো বলে রাগে দুঃখে দেয়ালে এক ঘুষি মারল। হঠাৎ করে আয়নের বোন আতিয়া রুমে আসলো। হাসি মুখে আয়নের পাশে বসে আয়নকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া, তুমি নিশ্চয়ই আমার সুখের জন্য বিয়ে করতে চাচ্ছ, তাই না? ভাইয়া, আমার কথা ভেবো না। আম্মুর কথায় রাজি হওয়ার দরকার নেই। তোর কি রাজু ভাইকে পছন্দ হয়েছে? আতিয়ার মুখে লজ্জা ভাব দেখে আয়নের বুঝতে বাকি রইল না। আতিয়া আয়নের দিকে তাকিয়ে বলে, ওইসব বাদ দাও, বিয়েটা ভেঙে যাক গা। তুমি নিজের মনের বিরুদ্ধে গিয়ে কিছু করো না। তুই যা। আয়নের কথা শুনে আতিয়া চলে গেল। আয়ন ভাবতে লাগলো, ছি, নিজের কথা ভেবে বোনের মুখে হাসি কেড়ে নিবি? না আয়ান, এমন করা ঠিক হবে না। যারা তোকে এত আদর যত্ন করে বড় করলো তাদের মুখের হাসি কেড়ে নেওয়া একদম ঠিক হবে না। আয়ন বেশ কিছুক্ষণ ভেবে উঠে ওর আম্মুর রুমে গিয়ে বলল, আম্মু আমি দেখতে যাব ওনাকে। আয়নের কথা শুনে আয়নের আম্মু অনেক খুশি হয়ে বলে, আমার সোনা ছেলে, আমি জানতাম আমার ছেলে রাজি হবে। আচ্ছা শোন, আজকে বিয়েটা দিয়ে দিব। ওনাদের সাথে কথা বলে নে। আয়ন কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। আয়ন রুমে বসে ফোনের ছবি দেখতে লাগলো। এক এক করে সব ছবি ডিলিট করতে লাগলো। চোখের কোণায় পানি জমে যেতে লাগলো। আয়ন নিজের চোখের পানি মুছে হেসে বলে, কার জন্য কান্না করিস? একদম কান্না করবি না। সেই তো তোকে কখনো ভালোই বাসে নাই। ভালোবাসলে সেই তোকে ছেড়ে অন্য কারো বউ হতে পারতো না। আয়ন কথাগুলো বলে নীরবে চোখের পানি ফেলতে লাগলো। কারোর পায়ের শব্দ পেয়ে আয়ন তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেলল। আয়নের আম্মু আয়নের কাছে এসে পাঞ্জাবি পায়জামা দিয়ে বলল, আয়ান, এটা পরে নে। আতিয়াকে ওইখানেই সাজানো হবে। আয়ন কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। পাঞ্জাবি পায়জামা পরে বের হইলে আতিয়া আয়নের আম্মু আব্বু সিএনজিতে উঠে পড়ল। আয়ন ফোনের দিকে তাকিয়ে আছে। 40 মিনিট জার্নি করে একটা বাসের সামনে গাড়ি থামলো। আয়নের আম্মু নামতে বললে আয়ন নেমে পড়লো। সবার সাথে গেট দিয়ে ভিতরে ঢুকতেই আয়ন সামনের দিকে তাকাতেই দেখে বিশাল বড় বাড়ি। 4 জন দরজায় গিয়ে নক করতেই সাথে সাথে দরজা খুলে গেল। আয়নের আব্বু আম্মুর সাথে কুশল বিনিময় করলো। আয়ান আতিয়া সালাম দিল। ভিতরে ঢুকতেই সবার সাথে কৌশল বিনিময় করলো। কিছু মেয়ে এসে আতিয়াকে নিয়ে গেল। আয়ন আয়নের আব্বু আম্মুকে বসতে বললে 3 জন বসে পড়ল। আয়ন নিচের দিকে তাকিয়ে আছে। রাজু এসে বলল, আয়ান, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। রাজু আয়নের পাশে বসে কথা বলতে লাগলো। অনেকক্ষণ পর কাজী সাহেব চলে আসলো। 10 মিনিট পর আয়ন সিঁড়ির দিকে তাকাতেই দেখে 2টা বউ ঘোমটা দিয়ে আসছে। কয়েকজন ছেলে মেয়ে হাসাহাসি করে নিচে নিয়ে আসছে। একজনকে রাজুর পাশে, আরেকজনকে আয়নের পাশে বসিয়ে দিল। কাজী বিয়ে পড়ানো শুরু করে দিল। রাজু আতিয়ার বিয়ে হয়ে গেল। আয়ন আর নদীর বিয়ে পড়ানো শুরু করলো। আয়নের বুকটা যেন ফেটে যাচ্ছে। আয়ন কবুল বলতে কেউ বলতে পারছে না। হঠাৎ পিছন থেকে কেউ বলে উঠল, কি ব্যাপার দুলো ভাই, এত লজ্জা পায় কেন?
কবুল বলতে? কথা বলা ব্যক্তির সামনে আসলে আয়ন দাঁড়িয়ে গেল। রাইমা আয়নকে দেখে থমকে গেল। রাইমাকে দেখে রাজু বলে ওঠে, ভাবি, ভাইয়া কই? আপনাদের কখন থেকে SMS দিচ্ছি, কোনো সাড়া নাই। আব্বু তো অনেকবার কল দিয়েছে। আর বলবে না, গাড়িটা হঠাৎ নষ্ট হয়ে গিয়েছিল, সেটা ঠিক করতে দিয়ে আসলাম। কি ব্যাপার, কবুল বলা বাদ দিয়ে দাঁড়িয়ে গেলি কেন? আয়ন রাইমার স্বামীকে দেখে আয়নের রাগে শরীর জ্বলতে লাগলো। আয়ন রাগে একসাথে 3টা কবুল বলে দিল। রাইমা আয়নের প্রতিটা কবুল বুকে গেঁথে গেল যেন। আয়ন নদীর বিয়ে পড়ানো শেষ হলে আয়ন নিচের দিকে তাকিয়ে আছে। রাইমা আর 1 মিনিট ওখানে দাঁড়িয়ে না থেকে কাজ করতে শুরু করলো। আয়নের চোখের কোণায় পানি জমা হতে লাগলো। আয়নের ফোন বেজে উঠলে আয়ন ফোনটা বের করে দেখে রাকিব কল দিয়েছে। আয়ন বলল, এক্সকিউজ মি। আয়ন কথাটা বলে সোফা থেকে উঠে কিছুটা দূরে গিয়ে কল রিসিভ করলো। রাকিব আয়নকে বলল, আয়ান, তুই কোথায় রে? আমি একটু দূরে আছি। কি হয়েছে? রনি, ওরা ঝামেলা করছে। মার ধরে বসে আছোস কেন? রনির পিছনে তোর আম্মুর হাত আছে, তোকে নিয়ে যাওয়ার জন্য এমন কাজ শুরু করছে। আচ্ছা, পরে কথা বলছি। আয়ন কল কেটে দিল। আয়নকে নদীর কাজিনরা নিয়ে যেতে লাগলো। আয়ন ওদের সাথে যেতে লাগলো। আবার কলে আসলে আয়ন বলল, আপনারা যান, আমি আসছি। আয়ন কল রিসিভ করতেই যে পিছনে ঘুরতে দেখে আয়নের সৎ বাবা সবার সাথে কুশল বিনিময় করছে। আয়ন ওর আপুর দিকে তাকিয়ে থাকলে ওর আপু আয়নের সৎ বাবার সাথে কুশল বিনিময় করলো। আয়নকে ডাক দিল। আয়ান, এদিকে আয়। আয়ন এগিয়ে গেল। নদীর আপু বলে ওঠে। ভাইয়া, এটা নদীর হাজব্যান্ড। আয়নের দিকে তাকিয়ে লোকটা দাঁড়িয়ে গেল। আয়নকে দেখে বলল, আমি বুঝতে পারছি কি বলতে চাচ্ছেন। আমি মনে করছি আপনি এখন কিছু জিজ্ঞেস করবেন না। জাস্ট এইটাই শুনে রাখেন, আমি বিয়ে করছি। আমার বাবা মায়ের পছন্দ মানে আমার পছন্দ। আর ওনাকে এইসব ঝামেলা করতে না করেন। আমি যদি ওনার বিরুদ্ধে যাই তাহলে কিন্তু বিষয়টা খুব খারাপ হয়ে যাবে। আয়নের সৎ বাবা কিছু বলতে যাবে, সাথে সাথে আয়নের আব্বু রেগে থাপ্পড় মেরে বলে, বেয়াদব ছেলে, ওনার সাথে এইভাবে কথা বলার অধিকার কে দিয়েছে? ভদ্রভাবে কথা বলতে পারো না নাকি? উনি তোমার বড় চাচুর শ্বশুর আর তুমি তার সঙ্গে তেজ নিয়ে কথা বলো? আয়ন ওর আব্বুর কথা শুনে অবাক হয়ে গেল। আয়নকে আর কিছু বলবে আয়নের সৎ বাবা বলল, ভাইজান, ওকে বকা দিয়েন না। আমি ওকে আগেই অধিকার দিয়েছি। আমার উপরে রাগ অভিমান যা ইচ্ছা দেখাতে পারে। এতে যদি ওর মন ভালো হয়, এতে আমার আনন্দ। সৎ বাবার কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। নদীর আব্বু বলে, ভাইয়া, ওনাকে কিভাবে তুমি চেনো আর এইসব কি বলছো? সেই অনেক কথা। আয়ান যদি চাই তাহলে সব বলতাম। আয়ান তো আমাদের পছন্দ করে না, তাই কিছু বলতে চাচ্ছি না। দেখেন, আমার আপনার উপরে কোনো রাগ নাই। ওনাকে থামতে বলেন প্লিজ। আর আমি যদি এখন এখান থেকে যাই তাহলে কারোর জন্য ভালো হবে না। মাথা গরম করো না। তুমি নিজেই কথা বলে নিয়েও ও খুব তাড়াতাড়ি চলে আসবে। মিটিং থেকে বের হয়েছে। কি উনি এখানে আসবে? হ্যাঁ, এটাই আমার বাবার বাড়ি আর ওর শ্বশুর বাড়ি। ভাবি এসে গেছে। সবাই পিছনে তাকাতেই আয়নের আব্বু মুখ থমকে গেল। আয়নদের কাছে আসতে রাহিলা বেগম নিজেও অবাক হয়ে গেল। আসসালামু আলাইকুম চাচি শাশুড়ি। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? কি যাতা আবার বললাম? চাচা শ্বশুরকে জিজ্ঞেস করেন। আমি এই বাড়ির জামাই আর আপনি আমার চাচি শাশুড়ি। কথাটা বলে আয়ন মিটিমিটি হাসতে লাগলো। আর চোখে রাগ দেখে রাহেলা বেগম কিছু বলার আগে আয়নের আপু বলে, আয়ান, আমি কিছু জানতাম না। আয়ান, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি জানতাম না। জানলে কখনোই তোমাকে জোর করে আনতাম না। আয়ন হেসে বলে, ধ্যাত, আব্বু কি যে বলো না। আমার তো অনেক আনন্দ লাগছে। আমি ভাগ্য করে বড়লোক চাচা চাচি পাইলাম। উহ, ভাবা যায় বড়লোক আর বড়লোক। আয়নকে কিছু বলতে যাবে, সাথে সাথে নদীর কাজিনরা এসে নদীকে, আতিয়াকে, রাজুকে আর আয়নকে নিয়ে যেতে লাগলো। 4 জনকে নিয়ে ছাদে গেল। আয়ন সবাই আড্ডা দিতে লাগলো। শুধু আতিয়া নদী চুপচাপ বসে আছে। আয়ন রাজু বলল, ধ্যাত, এখানে আড্ডা দেওয়ার সময় নাই। তোরা আড্ডা দে। আতিয়া, চলো। রাজু আতিয়াকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। সবাই ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে থাকলো। একজন বলে উঠল, আপনি আর থেকে কি করবেন? যান, বউ নিয়ে ভাগেন। রাইমা এসে বলে,
এই সবাই নিচে চলো, খাবার খেতে ডাকছে। রাইমার কথা শুনে সবাই যেতে লাগলো। নদীর সিঁড়িতে নামতেই পড়ে যেতে নিবে, সাথে সাথেই আইন ধরে ফেলো। রাইমা পিছনে দাঁড়িয়ে থেকে দেখতে লাগলো। আইন নদীকে বলল, কি করছেন? ঘোমটা খুলেন। এভাবে হাঁটে কেউ? আর একটু হইলে পড়ে যেতেন। ঘুমটা খুললে তো আপনি আগেই দেখে ফেলবেন। সেই তো দেখবই, আগে আর পরে বউ তো বউ। হাজারবার দেখলে বউয়ের প্রতি কখনো কারো বিরক্ত আসতে পারে না, তাই এখন দেখা, বাসরঘরে দেখা, একই ব্যাপার। ঘোমটা খুলেন। আইনের কথা শুনে নদী ঘোমটা খুলতেই আইন হা হয়ে গেল। আইন মুখ ফসকে বলে দিল, মাশাল্লাহ। আইনের কথা শুনে নদী কিছুটা লজ্জা পেয়ে গেল। রাইমা পিছন থেকে বলে, কি এখানে প্রেম করবেন নাকি? নিচে চলেন, বাসার ঘরে প্রেম করেন। রাইমার কথা শুনে নদী লজ্জা পেয়ে নিচে নামতে লাগলো। আইন নদীর পিছন পিছন যেতে লাগলো। নিচে গেলে সবার সাথে খেতে বসলো। রাজু আতিয়াকে খাওয়াই দিচ্ছে, আর আতিয়া রাজুকে খাওয়াই দিচ্ছে। এইটা দেখে আইন নিচের দিকে তাকাতেই আইনকে নদী খাওয়াই দিতে বলল। আইন নদীকে খাওয়াই দিতে লাগলো। রাইমা আর চোখে তাকিয়ে থাকলো। সবার খাওয়া দাওয়া শেষ হলে সবাই বাসর ঘরে গিয়ে বসলো। সবাই গল্প করতে লাগলো। আইন নদীর পাশে বসে থেকে গ্রুপে কথা বলতে লাগলো। আইনের কল আসলে আইন কল কেটে দিল। তাহলে আমরা যাই, ছেলে মেয়ে এখানে থাক, সকালে দুজনকেই পাঠিয়ে দিবেন। তা কী করে হয়, আপনাদের যেতে দিচ্ছি না, আপনারা থাকবেন। কত গল্প করা বাকি আছে, আগেই পালিয়ে গেলে হবে নাকি? কি যে বলেন না। বড়রা সবাই কথা বলতে লাগলো। কয়েকজন মিলে 4 জনকে নিয়ে চলে যেতে লাগলো। আইন নদীকে নদীর ঘরে নিয়ে বলে, এখন টাকা নিলাম না, যখন বড় করে অনুষ্ঠান হবে তখন না দিলে খবর আছে। নদী আইন হেসে দিল। সবাই চলে গেল। আইন নদীকে বলল, আপনি কি চুপচাপ থাকতে ভালোবাসেন নাকি? না মানে বুঝেছি, আপনি হাসলে অনেক সুন্দর লাগে। ধন্যবাদ। আচ্ছা আপনি কোন ভার্সিটিতে পড়েন? আপনার চাচির ভার্সিটিতে তো। ও আচ্ছা, একটা কথা বলবো, আপনি চাচু আর বড় আম্মুকে দেখে রেগে গেলেন কেন? আমি দেখেছি বড় আম্মুর দিকে আপনি রাগী লুক নিয়ে তাকিয়েছিলেন। তেমন কিছু না, ওনার কিছু লোকজন আমাদের সাথে ঝামেলা করে, তাই রাগ হচ্ছিল। ও আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করব। জি করেন। আমাকে আপনার পছন্দ না তাই না? হঠাৎ এই কথা কেন? আমি তো আপনার বয়সে বড়, আর আমার একবার বিয়ে হতে গিয়ে ভেঙে গিয়েছিল, তাই। হুম। বসেন, দাঁড়িয়ে থাকবেন নাকি? আইন খাটের উপরে বসলে নদী আয়নের পাশে বসলো। আইন নিচের দিকে তাকিয়ে আছে। নদীর সাহস নিয়ে আইনের হাতের উপর হাত রাখলে আইন চমকে গেল। আইন তাকাতে নদীর শরম পেয়ে হাত সরিয়ে নিল। আইন সাথে সাথেই হাত নিজের কাছে নিয়ে এসে বলে, যে হাত একবার ধরছেন সেই হাত এত সহজে ছেড়ে দিচ্ছেন? না মানে আপনি কি না কি ভাবেন তাই আর কি। কি ভাববো, বউ তো হাত ধরছে, অন্য কেউ তো আর না। হুম। আচ্ছা, আমি তো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমাকে বিয়ে করলেন, আমি আপনাকে আপনার মন মতো কিছু কিনে দেওয়ার সামর্থ্য আমার নাই। আমি স্টুডেন্ট, আমার সাথে কি সারা জীবন থাকতে পারবেন? আপনি আমার স্বামী, আপনি পড়াশোনা করছেন, করতে থাকেন। আর আমি একজন শিক্ষিত মেয়ে, আমি চাইলে যে কোনো জব নিতে পারবো। আর আমি আপনার থেকে টাকা পয়সা কিছু চাই না, আমি শুধু আপনার থেকে ভালোবাসা, সম্মান, আমাকে সময় দিলেই আমি খুশি। আমার টাকা পয়সা, দামি গিফটের দরকার নাই। সত্যি কি এসব হইলে চলে? অবশ্যই চলবে। আমি সব সময় চাই আমার স্বামী আমাকে বুঝবে, আমাকে ভালোবাসবে, আমাকে সম্মান করবে। সেই গরিব হোক তাতে আমার সমস্যা নাই, একজন ভালো মনের মানুষ হলেই হবে। আমি তো ভালো মনের মানুষ না। তাই কোন মনের মানুষ? দেখবেন। জি। নদী আগ্রহ নিয়ে তাকালে আইন সাথে সাথে ঠোঁটে কিস করে দিলে। নদী হা হয়ে গেল, চোখগুলো ছানা বড়া হয়ে গেল। আইন ফিক করে হেসে বলে, মুখ চাপাতে কি সাহায্য করব নাকি? আয়ন আবার কিস করতে যাবে, সাথে সাথে নদী আয়নের মাথা পিছনে ধরে ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। আয়ন মিটি মিটি হাসতে লাগলো। নদী আয়নের মাথা বুকের সাথে চেপে ধরলো। চোখ বন্ধ করে আয়নের ঠোঁটের স্পর্শ অনুভব করতে লাগলো। আয়ন আস্তে আস্তে নদীর সাথে মিশে যেতে লাগলো। নদী আয়নের সাথে সুখের সাগরে ভেসে যেতে লাগলো। অনেকক্ষণ আদর করার পর আয়ন ক্লান্ত হয়ে নদীর বুকের উপর শুয়ে পড়ল। হঠাৎ করে মুখ তুলে নদীকে দেখে আয়ন লজ্জা পেয়ে গেল। নদী লজ্জায় আয়নের দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আয়ন বলে উঠল, দূর, এত লজ্জা কেন পান? নিজে কি করছো? কি জানি, কেমন একটা শরম লাগছে। কথাটা বলে দুজন হেসে দিল। দুজন চুপচাপ শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেল। সকালে নদীর ঘুম ভাঙলে লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। আয়নকে আস্তে আস্তে বালিশে শুয়ে দিয়ে শাড়ির
শরীরের সাথে জড়িয়ে নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হয়ে আয়নের জন্য কিছু শার্ট প্যান্ট অর্ডার দিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল হেয়ার ড্রাই করতে লাগলো। আয়নের ঘুম ভেঙে গেল। আয়ন নদীর দিকে তাকিয়ে রাতের কথা মনে পড়লে আয়নের রাগ হতে লাগলো। আয়ন উঠে বসলো, পায়জামা পরে নিল। নদীর ফোনে কল আসলে নদী পিছনে ঘুরে তাকিয়ে দেখে আয়ন উঠে পড়েছে। উঠে পড়ছো? জি। আয়ন ফোনটা রিসিভ করে কাউকে বলো অপেক্ষা করতে। কল কেটে দিয়ে নদী বলল, তুমি গোসল করে নাও, আমি নিচ থেকে আসছি। আমি তো শার্ট প্যান্ট নিয়ে আসি নাই। তুমি গোসল করো, আমি নিয়ে আসছি। নদী রুম থেকে বের হয়ে গেল। আইন ওয়াশরুমে চলে গেল। নদী নিচে গিয়ে সদর দরজা খুলে অর্ডারগুলো রিসিভ করে নিল। রিসিভ করে বিল দিয়ে নদী দরজা লাগিয়ে দিল। নদীকে দেখে আয়নের আম্মু বলল, বৌমা আয়ান ওঠে নাই? উঠেছে। ওকে একটু তাড়াতাড়ি নিচে আসতে বলো তো, বাসায় যেতে হবে। আপনারা থাকবেন না? না মা, বাড়িতে অনেক কাজ আছে। আর কয়েকদিন থেকে যান না। অন্য এক সময় এসে অনেক দিন থাকবো। আচ্ছা, আয়ানকে এগুলো দিয়ে আসি। নদী দৌড়ে যেতে লাগলো। রুমে গিয়ে দেখে আইন তোয়ালে পরে বের হতেই নদী লজ্জায় ঘুরে দাঁড়িয়ে পড়ল। এখানে দেখো, শার্ট প্যান্ট টি শার্ট আছে। আইন হাতে নিয়ে অবাক হয়ে বলে, এইটা কোথায় পাইলেন? কার এইগুলা? তোমার জন্য নিয়েছি, অনলাইনে অর্ডার দিয়েছিলাম। দেখো লাগে নাকি। আইন শার্ট পরে নিল। প্যান্ট পরতে গিয়ে দেখে ঢিলা, মাঝে দিক খুলে যায়। আইন নদীকে বলল, এইদিকে তাকান। বাহ, শার্ট পারফেক্ট আছে। প্যান্ট কি হয়েছে? কোমরে থাকতে চাচ্ছে না। ওয়েট, ব্যান্ড দেই। আরে কোমরের মাপ তো জানি না, মন যেইটাই বলল ওইটাই নিয়ে এসেছি। নদী আলমারি থেকে বেল্ট বের করে দিলে আইন ভুরুকুচকে তাকিয়ে বলে, এইগুলো কার? আমার। কি আপনিও পরেন? আগে পড়তাম, এখন পড়ি না। ও আচ্ছা। আইন বেল্ট পরে নিল। নদী আইন কি বলল, তোমার আম্মু তোমাকে তাড়াতাড়ি নিচে যেতে বলেছে। ও আচ্ছা। আইন নদী দুজন নিচে নামতে লাগলো। নদী আইনকে দেখে সবাই বলতে লাগলো। মাশাআল্লাহ, দুজনকে অনেক সুন্দর লাগছে। রাহিলা বেগমের কথা শুনে রাইমা ওদের দুজনের দিকে তাকালো। আইন রাইমার দিকে চোখ গেলে রাইমা চোখ নামিয়ে নিল। আইন ওর আম্মুকে বলল, আম্মু বাসায় যাবে কখন? যাব। কি ব্যাপার আয়ান, তোমার কি এখনো ভালো লাগছে না? জি ভালো লাগছে, বাট আঙ্কেল বাসায় কাজ আছে তো, এই জন্য তাড়াতাড়ি যেতে চাচ্ছি। কেউ কিছু বলার আগে রাকিবের কল আসলে কল রিসিভ করতে রাকিব বলে ওঠে, কিরে, ভার্সিটিতে আসছিস না কেন? আরে ভাই আমি বাড়ি নাই, আমার যেতে তাও 1 ঘন্টার মতো সময় লাগবে। এত সময় কেন? শালা তুই কই রে? আকাশে। ডানা কেটে দিলে নিচে পড়বি। স্পর্শ করতে পারলে আয়। ধুর, তাড়াতাড়ি আয়। ওকে। আইন কল কেটে দিলে রাহেনা বেগম বলে, তোমাদের ক্লাব তো ঠিক করে দেওয়া হচ্ছে, এত তাড়া কেন? অনেক কাজ আছে, আপনাকে ধ্বংস করার প্ল্যান করা লাগবে তো। আইনের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রাহেলা বেগম হাসতে লাগলো। আইনের আপু রেগে বলে, আয়ান এসব কি ধরনের কথা বলছো? আয়ান তুই কিন্তু খুব বেদব শুরু করেছিস। ওর আব্বুকে বলো, আব্বু এত রেগে যাও না তো, তুমি জানো উনি অনেক মহান। আমি যেই কাজে হাত দেই উনি সেইটাই ভেঙে চুরমার করে দেন। আর ওনার ভাগনা যে আছে, যাকে আমার পিছনে লাগিয়ে দিয়েছে আমাকে ধ্বংস করার জন্য। আইন কথাগুলো হেসে বলল। আইনের আপু অবাক হয়ে বলে, কি আপনি আয়ানদের ক্লাব ভেঙে দিয়েছেন? আপনি সেই? আমরা ভুল ভেবেছিলাম, আর আমি জানতাম না ওইটা আয়ানদের। আমাকে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছিল। ওরা বলা হয়েছিল ওখানে অপকর্ম করা হয়, আর ওদের ফুড খেয়ে মানুষজন অসুস্থ হয়ে গেছে, তাই এসব করা হয়েছিল। আইনের আম্মু রেগে কিছু বলতে যাবে, আইন দৌড়তে ওর আম্মুর পিছন থেকে জড়িয়ে ধরে পড়ল। আম্মু কন্ট্রোল, আমার লক্ষ্মী আম্মু, আমার ভালো আম্মু, রাগ করেন আমার সোনা আম্মু। আইন ওর আম্মুর গালে চুমা দিতে লাগলো। আইনের আম্মু অনেকটা ঠান্ডা হলো। রাহেলা বেগমের বুকটা যেন ফেটে যাচ্ছে নিজের সন্তানকে অন্য কাউকে এভাবে ভালোবাসতে দেখে। আইনের আম্মু বলে, দেখেন বেআইন, আমার সন্তানকে আমি নিজে হাতে বড় করছি। আমার সন্তান কখনোই কারো ক্ষতির কারণ হবে এমন কিছু কখনোই করবে না। কোনো কিছু খোঁজ খবর না নিয়ে সব ভেঙে দিলেন, এটা আপনি মোটেও ঠিক করেন নাই। আগে খোঁজ খবর নিবেন, তারপর ভেঙে দিতে আসবেন। আপনি যদি আমার ছেলের পেছনে লাগে, আমি
আর কিছু বলবে, সাথে সাথে আয়ন ওর আম্মুকে বলল, আম্মু একটু হেসে কথা বলো না। দূর, ওনার সাথে কি নিয়ে যে কথা বলো না। আন্টি সরি। আমার আম্মু আমার আদরে 2 ভাই বোনের বিরুদ্ধে কেউ গেলে তাকে ছেড়ে কথা বলে না। দুঃখিত। বিয়াইন রেগে যাবেন না, দয়া করে আমার ভাবিকে যেমন ভাবছেন উনি এতটাও খারাপ না। উনি মনের দিক থেকে অনেক ভালো, উপরে শুধু রাগী মনে হয়। যাই হোক, এইসব বাদ দেন, সবাই আসেন, খাবার খেয়ে নেন। ক্ষুধা নাই, কিছু মনে করবেন না। আতিয়া রেডি হয়ে নে। আয়নোর আম্মুর রাগ ভাঙানোর জন্য কোলে তুলে নিয়ে বলতে লাগলো। ওরে ওরে, আমার মেয়েটা কত রাগ করছে। আয়নের কাণ্ড দেখে সবাই হাঁ করে তাকিয়ে আছে। আয়নের আম্মু ফিক করে হেসে বলে, ফাজিল, নামা বলছি, মার খাবি কিন্তু। আমি ফাজিল না তো তোমার আব্বু হয়? রাগ করে না আম্মুটা, ওলে ওলে বাচ্চা মেয়েটা রাগ করছে। আয়নের কথা শুনে সবাই হাসতে লাগলো, শুধু রাহিলা বেগম বাদে। আয়নের আম্মু কান ধরে হাসতে লাগলো। রাহিলা মুখ ফসকে হাসতে হাসতে বলে দিল, আয়ান, তুমি আগের মতোই দুষ্ট এখনো আসো, একটু পাল্টাও নাই, ফাজিল একটা। এক নিমিষেই আয়নের হাসি মুখ থেকে উড়ে গেল। রাইমা হাসি মুখ মলিন হয়ে গেল। নদী অবাক হয়ে বলে, কি ব্যাপার, তুমি আয়ানকে চেনো নাকি আগে থেকে? ভাবিদের সাথে একবারে ট্যুরে গেছিলাম, সেই থেকে একটু একটু চিনি। আগে তো বলো নাই। মনে ছিল না, কেবল মনে পড়লো। আমারও খেয়াল ছিল না, কেমন আয়ানের এমন কাণ্ড দেখে মনে পড়লো যে এমন কেউ করতো। ও, সবাই টুকটাক কথা বলে খাবার খেতে চলে গেল। আয়ন নদীকে খাওয়াই দিতে লাগলো। নদী আয়নের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়ন বলল, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? না কিছু না। নদী আয়নের হাতে খেতে লাগলো। সবাই খাওয়া দাওয়া করে শেষ হলে কিছুক্ষণ বসে কথা বলে সবার থেকে বিদায় নিয়ে আয়ন বের হতে যাবে। আবার পিছনে ঘুরে নদীর কাছে আসলে সবাই মিটি মিটি হাসে। নদীর এক কাজিন বলে, ফাজিল, চুপ করো, কিছু হয়েছে কি? আপনার ফোনটা দেন। নদী ফোন দিলে আয়ন নাম্বার দিয়ে বলল, এইটা আমার নাম্বার। ওকে বাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আয়ন কথা বলে চলে যেতে নিল। নদী আয়নে চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। উনি তোমার আম্মু ছিল, তাই না? আমার আম্মু আছে, উনি কেন হবে? চুপ কর পিচ্ছি। আতিয়া আর কিছু বলল না। আয়নের আব্বু বলে, তুই আগে থেকে জানতি তাই না? তোর আম্মুর সাথে দেখা হয় আগে কেন বলস নাই? আমি যে ভার্সিটিতে পড়ি ওটা ওনাদের। আর প্রথমে আমি জানতাম না, যখন ক্লাব ভেঙে ক্যান্টিন ভেঙে দেয় সেই দিন ওনার সাথে দেখা করতে গিয়ে দেখি উনি। আর উনি আমাকে তো চেনে নাই, আমিও পরিচয় দেই নাই। আমার ব্যাপারে খোঁজ খবর নিতে গিয়ে জানে, সেই থেকে আমার পিছনে লাগছে তার কাছে নিয়ে যাওয়ার জন্য। আমাদের ছেড়ে ওনার কাছে চলে যাবি আয়ান? কখনোই না। আমার রক্তে মধ্যবিত্ত ফ্যামিলির রক্ত, বড়লোক বাবার মেয়ের কাছে যাও কোনো ইচ্ছা আমার নাই। আয়নের আব্বু বলে, চলে যেতে পারিস তোর আম্মুর কাছে। তোর নতুন আব্বুটা অনেক ভালো, তোমাকে দেখালাম অনেক ভালোবাসে। লোকটা অনেক ভালো। লোকটার কথা ভাবি, ওনার ভাগ্য কত খারাপ যে ওনার মতো বউ পাইছে। বদমেজাজি একটা মহিলা। আয়নের কথা শুনে বলে, এভাবে বলিস না, তোর আম্মু আসলে অনেক ভালো। তুই তোর আম্মুর মতো হয়েছোস, নিজেদের রাগ কন্ট্রোল করতে পারোস। রাহেলার রাগটা বেশি, বাট ও মনের দিক দিয়ে ভালো। তাহলে তোমাকে ডিভোর্স দিল কেন? আয়নের কথা শুনে সবাই চুপ হয়ে গেল। ওর আম্মুর থাকতেও দেখ নাই ওর আম্মু ওর মাথা নষ্ট করত, উল্টাপাল্টা বুঝার সংসারের অশান্তি শুরু করে দিত। আর ডিভোর্স হয়েছে, ভালো হয়েছে। আমি নিজে অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। আমার ভুল হয়েছিল বড়লোক বাবার মেয়েকে ভালোবেসে বিয়ে করে। সব বুঝলাম, মাঝখানে আমাকে কেন টেনে নিয়ে এসেছে আমার উপরে আজাব চাপিয়ে দাও। কেউ কিছু বলল না। আয়ন আর কিছু না বলে ভার্সিটির সামনে নেমে পড়ল। আয়ন ভার্সিটিতে ঢুকে সোজা ক্যান্টিনে চলে গেল। রাকিব আয়নকে ইশারা করলে আয়ন চলে গেল। সবার সাথে বসে আড্ডা দিতে লাগলো। হঠাৎ করে বাহিরে চিল্লাপাল্লার শব্দ শুনে সবাই দৌড়ে বাহিরে গেল। আয়ন সবার ভিড় ঠেলে ভিতরে ঢুকতেই অবাক হয়ে গেল। আয়ন দৌড়ে গিয়ে রনিকে লাথি দিয়ে রূপাকে তুলে আয়ন নিজের শার্ট খুলে পরিয়ে দিল। রনি রেগে উঠে এসে আয়নকে লাথি দিতেই আয়ন রনির পায়ে শট মেরে দিল। রনি রেগে বলে উঠল, দেখ আয়ান, আমাদের মাঝে আসিস না, এখান থেকে চলে যা। তুই এতগুলো স্টুডেন্ট সামনে আমার বোনের শরীরে হাত দিবি আর আমি তাকিয়ে তাকিয়ে দেখব? হ্যাঁ,
বোনকে বোন রে, কাকে বোন বলস? তুই জানোস তোদের ক্যান্টিন ভাঙ্গার কারণ রূপা ছিল। তাতে তোর কি সমস্যা? তুই এখন থেকে যা, না হলে তোকে হসপিটালে ভর্তি করে দিব। আয়ান, ওর সাথে ঝামেলা করিস না তো। ওই রূপা আপু আমাদের কম ক্ষতি করে নাই, ওর জন্য কেন তুই ঝামেলা করছিস? বললাম না উনি আমার বোন, আমার বোনের সম্মানে কেউ হাত দিবে? আমি তাকে ছেড়ে দিব ভাবলি কিভাবে? আয়নের কথা শুনে রূপা অবাক হয়ে তাকিয়ে আছে। রনি আবার হাত দিতে যাবে, আয়ন রনির হাত ধরে মোচড় দিয়ে ধরল। রনির বন্ধুরা মারতে আসলে আয়নের বন্ধুরাও ওদের সাথে মারামারি করতে লাগলো। রনির বন্ধুদের মেরে ফেলে দিল। কিছু স্টুডেন্ট শিক্ষকদের ডেকে নিয়ে আসলে শিক্ষকরা আয়ন ওর বন্ধুদের প্রধান শিক্ষকের কাছে নিয়ে গেল। রনিদের হসপিটালে পাঠিয়ে দিল। প্রধান শিক্ষক রেগে আয়নকে মারতে গেলে আয়ন বলে, স্যার ওদের ছেড়ে দেন, আমি মারামারি করছি, ওরা কিছু করে নাই, প্লিজ ওদের গায়ে হাত তুলবেন না। আয়ান, মিথ্যা কেন বলিস? স্যার আমাদেরও মারেন, আমরা মারামারি করছি। আয়ন রাকিবের কথা শুনে প্রধান শিক্ষক রেগে বলে, আসলে দোস্ত বন্ধুদের না, তুই সব নষ্টের মূল। তোর সাহস কী করে হলো ম্যামের ভাতিজিকে মারার? আমার ইচ্ছে হয়েছে, মেরেছি। প্রধান শিক্ষক বেত দিয়ে আয়নকে মারতে লাগলো। ওর বন্ধুরা বাধা দিতে চাইলে শিক্ষক ওদের কোনো কথা শুনলো না। আয়ন ওদের ধাক্কা দিয়ে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে বলল, মারেন, এখন কেউ ডিস্টার্ব করবে না। শিক্ষক রেগে আয়নে গালে থাপ্পড় মেরে বলে। নিজেকে হিরো ভাবস নাকি? আয়ন ঠোঁটের রক্ত মুছতে মুছতে বলে, মোটেও না স্যার, আপনাদের দেখলে হাসি পায়। আপনাদের মারে আমার কিছু যায় আসে না। আপনারা হইলেন টাকার গোলাম, কখনোই দেখেন না কোনটা সঠিক কোনটা অন্যায়। তাদের ভুল কখনোই চোখে পড়ে না। যাদের টাকা পয়সা আছে, আমাদের মতো মধ্যবিত্তরা অন্যায় না করলেও দোষী। আয়নের কথা শুনে প্রধান শিক্ষক আয়নকে বলে, জাস্ট শাট আপ, বের হয়ে যাও এখান থেকে। আয়ন হেসে বের হয়ে গেল। রাকিব আর বন্ধুরা এসে আয়নকে জড়িয়ে ধরে আয়ন বলল, আহ, ব্যথা দিচ্ছি কেন, ছাড়। এই টাগলার একটা ব্যবস্থা করতে হবে। টাগলা কখনোই রনির ভুল চোখে পড়ে না। বাদ দে সব টাকার খেলা। তোর সারা শরীরে বেতের দাগ ফুটে উঠেছে। আন্টি যদি এইসব দেখে তোকে তো ভার্সিটিতে আসতে দিবে না। কি যে করব বুঝতে পারছি না। রাকিব কিছু বলবে তার আগে পিছন থেকে রূপা এসে আয়নকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রাকিব রেগে রূপাকে বলল, ন্যাকামে, আমার ফ্রেন্ডকে মার খাওয়া এখন এসেছে ন্যাকামি করতে। এতক্ষণ কই ছিলেন ন্যাকা কোথাকার? রাকিব রূপাকে সরিয়ে দিয়ে আয়নকে নিয়ে যেতে লাগলো। রূপা কান্না করতে করতে বলে, আয়ান, আমাকে ক্ষমা করে দিও, আমি ইচ্ছে করে তোমার ক্ষতি করতে চাইনি। আয়ন কিছু বলতে গেলে রাকিব বলার সুযোগ না দিয়ে বাইকে বসিয়ে বাইক স্টার্ট দিয়ে দিল। রাকিব আয়নকে বলল, তোর মা যেমন তোর সৎ বোনও তেমন নাটকবাজ। ফালতু কথা বলিস না, আঙ্কেল অনেক ভালো, তার মেয়ে কখনোই খারাপ হতে পারে না। হয়তো ওই রনি চাপে ফেলে এইসব করেছে। চুপ থাক, সব এক। আয়নের ফোন বেজে উঠলে আয়ন কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম, কে? ওয়ালাইকুম সালাম, তোমার বউ। ও সরি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ। কি করেন? শুয়ে আছি, তুমি কি করো? ও রাস্তায় আছি ফ্রেন্ডদের সাথে। আচ্ছা, বাসায় গেলে একবারও কল দিয়ে জানালেও না। সরি, আসলে খেয়াল ছিল না। এখন বউকে ভুলে যাচ্ছ? আরে না, কি যে বলেন না। কি রে হালা, এত ন্যাকামি করে কার সাথে কথা বলিস? গার্লফ্রেন্ডের সাথে। আয়নের কথা শুনে সাথে সাথে রাকিব বাইক থামিয়ে বলে, কি, তুই প্রেম করিস? কবে থেকে? কোন মাসে? কোন সাল থেকে? কয়েকদিন ধরে চলছে? জন্মের আগে থেকে এখন গাড়ি চালা, এত অবাক হওয়ার কিছুই নাই। আসলে গার্লফ্রেন্ড নাকি অন্য কিছু? গার্লফ্রেন্ড। আপনি একটু আমার বন্ধুর সাথে কথা বলেন তো। আয়নের কথা শুনে নদী হাসতে লাগলো। রাকিবের কাছে দিলে রাকিব বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? জি। এই ভাই, এটা তো সত্যি মেয়ে। আমি তোকে কি মিথ্যা বলছি নাকি? আচ্ছা, আপনি কি সত্যি ওর গার্লফ্রেন্ড? হ্যাঁ। আমার বিশ্বাস হচ্ছে না। আয়ান তো প্রেম করতে কত বলছি, যত মেয়ের সাথে প্রেম করতে বলছি সবাইকে তো বোন বানিয়েছে। আমার না বিশ্বাস হচ্ছে না। নদী হাসতে লাগলো। নদী বলে, আরে সত্য, আমি আপনার বন্ধুর গার্লফ্রেন্ড, আপনাদের ভাবি হই। সত্যি হইলে ভালো, তা ভাবি দেখা করতে কবে আসবেন? আপনার বন্ধু যেদিন চাইবে সেদিন যাব। ওর কথা রাখেন, ওই হালা কখনোই বলবে না আপনি আগামীকাল চলে আসেন।
আমরা একটু আমাদের ভাবিকে দেখব। ওকে, আপনাদের ভার্সিটিতে আসবো, বাট আপনার বন্ধুকে বলবেন না, সারপ্রাইজ দিব। ওকে, আচ্ছা কথা বলেন ওর সাথে। আয়নের কাছে দিলে আয়ন নদীর সাথে কথা বলতে লাগলো। আয়ন বাসার সামনে নামিয়ে দিলে আয়ন নদীকে বলল, আচ্ছা রুমে ঢুকে কথা বলি, আম্মু দেখলে বকা খাম্মু। কেন? ভার্সিটিতে ঝামেলা করছি। এত ঝামেলা কি নিয়ে লাগে? পরে বলি। আয়ন লুকিয়ে বাসার ভেতর ঢুকলো। আয়নের আম্মু মেশিনে কাজ করছে। আয়নের দিকে চোখ দিলে আয়ন বলল, কি রে, তোর শরীরে শার্ট কই আর লাল দাগ কেন রে? আসলে আম্মু অ্যালার্জি উঠেছে, তাই শার্ট খুলে ফেলছি। তাড়াতাড়ি মেডিসিন খেয়ে নে যা। আচ্ছা। আয়ন দৌড়ে রুমের ভিতরে ঢুকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বেঁচে গেছি। মিথ্যা কেন বললে? দেখি ভিডিও কলে আসো তো। ও আরে তেমন কিছু না, আর সত্যি বললে আমাকে ভার্সিটিতে যেতে দিত না, তাই মাঝে মাঝে মিথ্যা বলতে হয়। আচ্ছা থাকেন, আমি গোসল করে পরে আপনাকে কল দেই। ওকে। আয়ন কল কেটে দিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে টি শার্ট প্যান্ট পরে নিল। খাটে শুয়ে নদীকে কল দিল। নদী কল কেটে ভিডিও কল দিল। আয়ন রিসিভ করতে নদীকে দেখে আয়ন বলল, মাশাল্লাহ, আপনি এত মিষ্টি কেন? আমাকে খালি পাম দাও কেন বলো তো? আরে না, সত্যি বলছি, আমি কাউকে পাম দেই না। ভাইয়া, তোর খাবার। রেখে যা। এই ওয়েট, তুই আজ কলেজে যাস নাই? শরীরটা বেশি ভালো না, তাই যাই নাই। খাবার খাইছস? তুই খা। আতিয়া চলে গেল। আয়ন সামনে ফোন রেখে বলল, আসো খাওয়াই দেই। ওকে, হা করছি। আয়ন নদীর সাথে দুষ্টামি করতে করতে খাবার খেতে লাগলো। খাওয়া শেষ হলে আয়নের ফোনে কল আসলো। নদীকে বলল, আচ্ছা পরে কথা বলি, তোমার চাচি কল দিচ্ছে। আয়ন কল কেটে দিয়ে কল রিসিভ করলো। রাহিলা বেগম রেগে বলে ওঠে, আয়ান, তুমি আমার ভাতিজাকে মেরে হসপিটালে ভর্তি করছো? তোমাকে কতবার বলবো ঝামেলা না করতে, বারবার কেন করছো? তোমাদের সব তো ঠিকঠাক করে দেওয়া হয়েছে, তারপর কেন ওকে কেন মারলে? আমার ইচ্ছে হয়েছে মারছি, আবার ইচ্ছে হইলে আবারও মারবো। আমার ভাই, আমার বাবা তোমাকে খুঁজে পেলে কি করবে তোমার ধারণা আছে? আমি আমার আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না, সো ওইসব ভয় আমাকে দেখাবেন না। যাই হোক, নামাজ পড়তে যাব, বাই। আয়ান কল কেটে দিয়ে ওয়াশরুমে গিয়ে অজু করে বের হয়ে গেল। মসজিদে গিয়ে নামাজ পড়ে বের হতেই আয়ন দেখে রনির আব্বু আর নানু দাঁড়িয়ে কারোর খোঁজ করছে। আয়ন ওদের সামনে দিয়ে যেতে রনির নানু সাথে সাথে কলার ধরে আয়নের মুখে খুশি মালো। আয়ন মুচকি হাসি দিয়ে বলে, আর বড়লোক মানুষ এখানে গরিবের শরীরে হাত দিচ্ছে, ছি ছি, হাত তো নোংরা হয়ে গেল। বেয়াদব, তোর এত বড় সাহস আমার নাতিকে মেরে হসপিটালে পাঠাস? তোকে বুঝিয়ে দিব কার নাতির গায়ে হাত দিয়েছিস। অফিসার, ওকে ধরেন। আয়নকে পুলিশ ধরলে আয়ন হাসতে হাসতে বলে, এই পুলিশে ধরে দেওয়া ছাড়া কিছু পারেন? এইসব করে আমাকে ভয় দেখাতে পারবেন না। আপনার নাতি ভবিষ্যতে আরও মার খাবে যদি নিজের চরিত্র ভালো না করতে পারে। চুপ, তোর থেকে আমার নাতির চরিত্র সম্পর্কে জানতে হবে না কে? আয়ন কিছু বলবে তার আগে আত্মীয়া পিছন থেকে বলে ওঠে, ভাইয়া। আতিয়া, তুই এখানে কি করস? আঙ্কেল, আপনি আমার ভাইয়াকে ধরেছেন কেন? ছাড়েন বলছি। আতিয়া, তুই এখান থেকে যা। আমি তোমাকে না নিয়ে যাব না। অফিসার, নিয়ে চলেন। আয়নকে টেনে নিয়ে যেতে নিলে আতিয়া আয়নের হাত ধরে বলে, আমি আমার ভাইয়াকে যেতে দিব না। আমার ভাইয়া কি করেছে যে আপনি ভাইয়াকে তুলে নিয়ে যাচ্ছেন? আতিয়া, তুই বাসায় যা, বোন আমার কোনো কিছু করতে পারবি না। ভাইয়া, ইনি তোমার নানু না? উনি তো রাহেল আন্টির বাবা। আমি ওনাকে খবরের কাগজে দেখেছিলাম। তুই যা তো বোন। আতিয়ার কথা শুনে নানু কিছুটা অবাক হয়ে গেল। আতিয়াকে কিছু বলবে তার আগেই আয়ন বলে, আল্লাহর কসম আতিয়া, তুই এখন থেকে চলে যা, না হলে আমি কিন্তু নিজের ক্ষতি করব। আয়ন পুলিশের গাড়িতে উঠে চলে গেল। আতিয়া কান্না করতে করতে চলে গেল। আতিয়া রেগে আয়নের নানুর দিকে বালু ছুঁড়ে মেরে বলল, আপনিও খারাপ, আপনার মেয়েও খারাপ। আপনারা আমার ভাইয়ার সাথে সবসময় ঝামেলা করেন। রনির আপু কিছু বলবে তার আগে আয়নের নানু থামিয়ে দিল। আতিয়া কান্না করতে করতে বাড়িতে চলে গেল। আতিয়াকে কান্না করতে দেখে আয়নের আম্মুর বুকটা ঢুক করে উঠল। আয়নের আম্মু বলল, আতিয়া, কান্না করছিস কেন? কি হয়েছে? আম্মু, ভাইয়াকে পুলিশ ধরে নিয়ে গেছে। কি? কিন্তু কেন?
ভাইয়ার নানু পুলিশে দিয়েছে। আতিয়ার কথা শুনে আয়নের আম্মুর রাগ হতে লাগলো। আয়নের আম্মু আয়নের আব্বুকে কল দিল। এদিকে আয়নকে থানায় নিয়ে গিয়ে মারধর করতে লাগলো। আয়ন প্রতিটা মার হজম করতে করতে বলল, ওই চৌধুরী আমার উপরে অত্যাচার করলে ভাবিস আমি ভয় চুপ হয়ে যাব? আমি তোদের ধ্বংস করে দিব। তোদের এত অহংকার আমি ভেঙে দিব। ঘুষখোর কোথাকার। এত মার খাওয়ার পর তো দেখি তেজ কমে না। ঘুষখোর বলছি তো, আমাকে মেরে ফেললেও আমার এমন তেজ থাকবেই। আমার যদি কিছু হয় তোদের আমি শান্তিতে থাকতে দিব না। আয়নকে আরও মারতে যাবে, তখনই রূপা এসে বলে, অফিসার, ওর গায়ে আর একটাও হাত তুলবেন না। আয়ন সামনের দিকে তাকাতে দেখে রূপার রাহেলা বেগম নদী এসেছে। আয়ন রাহেলা বেগমকে বলে, আরে ম্যাম, আপনার আশা বাকি ছিল। আর অফিসার থামলেন কেন? মারেন, ঘুষখোরদের আত্মা শান্তি করেন। একদম না অফিসার, আপনি আয়নকে এভাবে মারতে পারেন না। আর নানু, আপনি আয়নকে কোন হিসেবে জেলে দিয়েছেন? আপনার নাতি একটা লম্পট। রূপাকে পুরো ক্যাম্পাসে স্টুডেন্টদের সামনে ওর ওড়না টেনে ওর জামা পর্যন্ত ছিঁড়ে দিয়ে ওর সাথে খারাপ কাজ করতে নিয়েছিল। কি বলছো? হ্যাঁ নানু, রনি আমার সাথে অমন করেছে। আয়ান আমাকে বাঁচাতে গিয়ে মারামারি করে। আয়ানকে তো রনি অনেক মারছে, এমনকি প্রধান শিক্ষক ওকে শাস্তি দিয়েছে। আবার আপনারা দুইজন মিলে ওকে জেলে নিয়ে টর্চার করছেন। আপনি আর আম্মু কখনো কোনো কিছু না শুনে নাতি যা বলে তাই শুনে লাফান। রূপার কথা শুনে নানু পুলিশকে ছেড়ে দিতে বলে। আয়ন বের হতে দেখে আয়নের আব্বু আম্মু আতিয়া রাকিব চলে এসেছে। আয়নের আম্মু দৌড়ে এসে আয়নকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আপনি কি মানুষ? আমার ছেলেকে মেরে কি করে দিয়েছেন? আপনারা বড় লোক জন্য যা মন চায় তাই করবেন? রায়হান, তুমি এখানে? আয়নের আব্বু বলে, হ্যাঁ আমি এখানে। রাহেলা চৌধুরী, আপনি আসলে অনেক অন্যায়মান। আপনার মতো মানুষ হয় না। সত্যি আপনাকে আমার কিছু বলার নাই। আমার ছেলের লাশ দেখতে পেলেই হয়তো আপনার খুশি হবেন, তাই না? আপনাদের হাত জোর করছি, আমার ছেলেকে শান্তিতে থাকতে দেন। উফ আব্বু, কি করছো? এই ঘুষখোর কাছে কেন হাত জোর করছো? আব্বু, আমাকে অপমান করো না প্লিজ। আয়ান, আমাকে ক্ষমা করে দিও। আমার জন্য তোমাকে এত কষ্ট পেতে হলো। আমার ভাগ্য খারাপ বোন, তোমার দোষ নাই। ভাগ্য ভালো থাকলে জঘন্য মায়ের গর্ভে আমাকে জন্ম নিতে হতো না। আয়ন কথাটা বলে আয়ন আর নদীর কাঁধে হাত দিয়ে যেতে লাগলো। রাহিলা বেগমের চোখ বেয়ে পানি ঝরতে লাগলো। মাথা নিচের দিকে করে চোখের পানি ফেলতে লাগলো। আয়নের চোখের কোণায় পানি জমতেই আয়ন মুছে ফেল। রাকিব আয়নকে বলল, আয়ান, এই ভার্সিটি ছেড়ে দে। আমি ওইখানে পড়বো। লজ্জা শরম কম নাকি বেহায়া কোথাকার? আমি আন্টিকে বলবো তোকে ওই ভার্সিটিতে পড়তে যেন না দেয়। রাকিব আয়নকে বাইকে তুলে নিজের সামনে বসলো নদী। আয়নের পিছনে বসলো। আয়নের আম্মু আব্বু আতিয়া একটা সিএনজি নিয়ে যেতে লাগলো। আয়নের বাসার সামনে গেলে আয়নের আম্মু গাড়ি থেকে নেমে তালা খুলে দিলে রাকিব বাইক নিয়ে ভিতরে গেল। আয়ন নদী নেমে পড়লে রাকিব বাইক রেখে আয়নকে ধরে নিয়ে যেতে লাগলো। রুমে নিয়ে গিয়ে খাটে বসিয়ে দিল। নদী আয়নের পাশে দাঁড়িয়ে আতিয়াকে বলল, আতিয়া, ফার্স্ট এড বক্স নিয়ে আসো তো। নিয়ে আসছি ভাবি। ভাবি মানে? আয়ান মুচকি এসে বলে, আমার গার্লফ্রেন্ড এইটা, তুই যার সাথে কথা বলছস। কি গার্লফ্রেন্ড সোজা শ্বশুরবাড়ি চলে আসলো? আন্টি জানে? সবাই আমার গার্লফ্রেন্ড পছন্দ, তাই প্যারা নিস না, চল। বাবা, আসলে ভাবি অনেক সুন্দর, মেনে নিতে সবাই বাধ্য। ভাবি, আপনার কোনো বোন নেই? আরে বোন তো রূপা। কি? রাহেলা বেগম হাজবেন্ড আছে না, উনি ওনার বড় চাচ্চু। এই ভাই, এইসব কি বলিস? ঠিক বলছি। তুই কি ইচ্ছে করে প্রেমের জালে ফাঁসিয়েছিস নাকি? অ্যান হালকা করে থাপ্পড় দিয়ে বলে, দূর, এটা আমার বউ। আর আমি আগে জানতাম না যে ওই ফ্যামিলির সাথে ওনার সম্পর্ক আছে। জানলে তো মনের ভুলেও ওই বাড়িতে যেতাম না, বিয়েও করতাম না। মাথার উপর দিয়ে যাচ্ছে সব। আদা ফার্স্ট এইড বক্স নিয়ে আসলে নদী হাতে নিয়ে আয়নার শার্ট খুলতে লাগলো। আয়নার সারা শরীর লাল হয়ে গেছে। নদীর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আর নদীর দিকে তাকিয়ে পড়ল। আরে কান্না কেন করছেন? তুমি এমন কেন? হ্যাঁ, সত্যিটা সবাইকে কেন বলো নাই? এত মার খাওয়ার পরও কিভাবে হাসো? হ্যাঁ, সত্য কাদের বলবো? ওই চৌধুরী ফ্যামিলিকে। ওরা কখনোই কোনো কিছু সত্যি বিশ্বাস করে না। নাতি মিথ্যা বলে, ওইটাই সত্যি। তাই তাদের বলার কোনো প্রয়োজন ছিল না। নদী কিছু বলবে তার আগে আয়নের আম্মু রুমে ঢুকে পড়ল। অনেক তোর কথা শুনেছি,
তোর আব্বু ওর বন্ধুর সাথে কথা বলছে 3 দিন পর তোর আব্বুর সাথে অন্য ভার্সিটিতে ভর্তি হবি। আম্মু, আমি ওইখান থেকে অন্য কোনো ভার্সিটিতে যাব না। আমি কোনো কথা শুনতে চাই না। তুই অন্য জায়গায় ভর্তি হবি মানে হবি। আর তোর আব্বু কান্না করছে। আয়ান প্লিজ, আর ওই মানুষটাকে কষ্ট দিস না। আম্মু, আমি যদি ওই ভার্সিটি থেকে বের হয়ে যাই ওরা ভাববে আমি ওদের ভয়ে অন্য জায়গায় ভর্তি হয়েছি। ভাবলে ভাবুকগা, ওদের ভাবা দিয়ে কোনো কিছু যায় আসে না। দেখ আয়ান, তোকে আমরা হারাতে পারবো না। তোকে যা বলছি তাই করবি। আম্মু, যা বলছি এটাই আমার শেষ কথা। আন্টি ভালো ডিসিশন নিয়েছে, আমরা ওইখানে পড়বো না, বাসায় গিয়ে আমরা সবাই আব্বুদের বোঝাবো। তাহলে তো কোনো সমস্যাই থাকলো না। আয়ন কিছু বলবে ওর আম্মু কিছু না শুনে চলে গেল। নদী আয়নের শরীরে ক্রিম লাগিয়ে দিতে লাগলো। আয়ন রাগে সামনের দেওয়ালে খুশি মারল। নদী আয়নের হাত ধরে বলে, পাগল হয়ে গেছো নাকি? এইভাবে নিজেকে কেউ ব্যথা দেয়? আসলে আমি একটা পাগল। আমার নিজেকে আয়নায় দেখলে ঘৃণা লাগে। উফ, কেন যে দুনিয়াতে এসেছিলাম। আল্লাহ কি আমাকে অন্য কোনো ফ্যামিলিতে পাঠাতে পারতো না? এই ফ্যামিলিতে কেন পাঠিয়েছে? কেন তোমার আব্বু আম্মু বোন তোমাকে কম ভালোবাসে নাকি? তোমার আম্মু তোমাকে পাগলের মতো ভালোবাসে, তারপরও এ ধরনের কথা বলছো? থানার ভেতরে বলে জঘন্য মায়ের গর্ভে জন্ম নিয়েছো। আন্টি কত কষ্ট পাচ্ছে, এসব কি ধরনের কথা বলো? রাকিব কিছু বলবে, আয়ন চুপ থাকার ইশারা করলো। আয়ন নদীকে বলল, এইসব বাদ দেন। আর আপনি এখানে কিভাবে আসলেন? রূপা বাসায় গিয়ে সবাইকে যখন এসব বলে তখন বড় আম্মু জানায় তোমাকে জেলে নিয়ে যাচ্ছে। রূপাকে নিয়ে আসতে নেয়, তখন আমি ওদের সাথে আসি। ও আচ্ছা, রাতে খাবার খেয়ে তোমাকে বাসায় দিয়ে আসবো? না, আমি তোমাকে এইভাবে রেখে কোথাও যাব না। আপনাদের বিয়ে হয় নাই, এভাবে কিভাবে থাকবেন? আরে ভাই, ওই আমার স্ত্রী। কিভাবে বিয়ে কখন করলি? আয়ন রাকিবকে বিয়ের সবকিছু খুলে বলল। রাকিব রেগে আয়নকে মারতে যাবে, সাথে সাথে আয়ন বলে, আরে ভাই, অনুষ্ঠান করি নাই তো। আর আমার আর রাজু ভাইয়ার পড়াশোনা শেষ হইলে অনুষ্ঠান করবে, আর হুট করে বিয়েটা হয়েছে। তোর সাথে কোনো কথা নেই, আমাকে একবার বলার প্রয়োজন মনে করলি না? আরে ভাই, একটু মজা নিতে চাইছিলাম, তোদের চমকে দেওয়ার ইচ্ছে ছিল। ভালোই করেছিস, আমি তোকে না বলে বিয়ে করব। করগা, না করলো কে? তুই না কইলেও আঙ্কেল আন্টি তো বলবেই। দেখ থাক তুই। ভাইয়া রাগ করেন না। আপনার জামাই একটা শয়তান, ইবলিস কোথাকার। রাকিব কথাগুলো বলে চলে গেল। নদী আয়নকে বলল, প্যান্ট খুলো। ওয়েট, লুঙ্গি পরবো। আয়ন উঠে আলনার উপর থেকে লুঙ্গি নিয়ে পড়তে লাগলো। নদী আয়নের পায়ের উপর থেকে লুঙ্গি তুলে ক্রিম লাগিয়ে দিয়ে বলল, রেস্ট নাও, আমি দেখি আন্টির কাছে যাই। আব্বুর কাছে যেতে হবে। আয়ন রুম থেকে বের হয়ে ওর আব্বুর রুমে চলে গেল। আয়নের আব্বু আদশা হয়ে বসে আছে। আয়ন ওর আব্বুর পাশে বসে হাত ধরে বলল, আব্বু, আমি কখনোই চাই নাই আমার জন্য তোমাদের চোখের পানি পড়ুক। আব্বু, তুমি যদি চাও আমি অন্য কোথাও ভর্তি হই, ওকে তাই হবে। তাও আব্বু চোখের পানি ফেলো না। আয়নের কথা শুনে আয়নের আব্বু কান্না করতে করতে বলে, জীবনের সব থেকে বড় ভুল ছিল তোমার জন্ম দিয়ে এই দুনিয়াতে আমার। যদি আমি জোর করে তোকে না চাইতাম, আজ হয়তো তোকে এই কষ্ট পেতে হতো না। আমার চোখের পানি দেখে এই কথা বলছিস, আর তোর মনের ভিতর যে কি ঝড়টা উঠছে সেটা সেটা বাট হয়ে কিভাবে সহ্য করতে পারি। নিজেকে বড্ড অসহায় লাগে রে, আমাকে পারলে ক্ষমা করে দিস। আয়ন ওর আব্বুকে জড়িয়ে ধরে চোখের পানি মুছতে মুছতে বলে, দেখো, আমার কোনো কষ্ট হচ্ছে না। দেখো, আমার মুখে হাসি সবসময় আছে আর থাকবেও। কেউ আমার মুখের হাসি কেড়ে নিতে পারবে না আব্বু। তুমি ওইসব নিয়ে ভেবো না তো। আর আব্বু, আর 2টা বছর তো আছে, ওইখান থেকে পড়াশোনা করি না প্লিজ। আয়নের আব্বু বলে, না, আর কখনোই না। ওদের ছাড়াও তোর উপরে পড়তে দেব না। ওকে, তাও কান্না করো না তো আব্বু। আয়ন ওর আব্বুর সাথে কথা বলে। রুম থেকে বের হয়ে দেখে নদী ওর আম্মুর সাথে কাজ করছে। আয়নের আম্মু বারবার নদীকে রুমে যেতে বলছে, বাট নদী যাচ্ছে না। আয়ন মুচকি হাসি দিয়ে ওইখান থেকে চলে গেল। আয়ন রুমে গিয়ে
খাটে আদশা হয়ে বসে থাকলো। আয়নের সারা শরীর অনেক ব্যথা করতে লাগলো। শরীরের ব্যথা থেকে আয়নের ভিতরে যেন কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আয়নের চোখের পানি পড়তেই আয়ন মুছে ফেলল। নদী অনেকক্ষণ পর রুমে আসলে ক্লান্ত হয়ে খাটে বসতেই আয়ন চোখ খুলে পা সরিয়ে খাট থেকে নেমে তোয়ালে নিয়ে এসে নদীর মুখের ঘাম মুছে দিতে লাগলো। গলায় মুছতে গেলে নদীর লজ্জা পেয়ে যায়। আয়ন ঘাম মুছে ঠোঁটে স্পর্শ দিলে নদীর লজ্জায় লাল হতে লাগলো। আয়ন ঠোঁটে কিস করে কপালে কিস করে বলল, বউটা অনেক কাজ করছে। বলে আমার সোনা বউটা। বাবা কি ভালোবাসা, যাও ভালোবাসা লাগবে না, বউয়ের কথা শোনো না। কি কথা শুনলাম না? তুমি আর কোনো ঝামেলা জড়াবে না। ওকে জড়াবো না, বাট অন্যায় হইলে আমি সহ্য করতে পারবো না। এত মানুষ চুপ করে দেখতে পারলে তুমি কেন দেখতে পারবে না? আমি কাপুরুষ না যে অন্যায় দেখে চুপ থাকবো। চুপ করো। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে নাও। নদী ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে আসলে আয়নের আম্মু দুজনকে খাবার খেতে ডাক দিলেই দুজন খাবার খেতে চলে গেল। আর নদীকে খাবার খাওয়াই দিতে লাগলো। হঠাৎ করে গেটের কাছে শব্দ হলে ছয়জন পিছনে তাকাতে দেখে রাজু নদীর আব্বু আম্মু এসেছে। আয়নের আব্বু আম্মু উঠতে গেলে নদীর আব্বু বলল, এই কি করছেন, ওঠেন না। আয়ান, তোমার কি অবস্থা? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো। ভেতরে চলেন। আতিয়া হাত ধুয়ে নদীর আব্বু আম্মু আর রাজুকে ওর আব্বু আম্মুর রুমে নিয়ে গেল। আয়নের আব্বু আম্মু হাত ধুয়ে চলে গেল। নদীকে পানি খাওয়াই দিয়ে নিজেও খেয়ে নিল। দুজন উঠে আয়নের আব্বু রুমে গেল। আতিয়া মিষ্টি ফল নিয়ে রান্নাঘরে চলে গেল। নদীর আব্বু আম্মু বলল, আয়ান, ভাবি, তার বাবার তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ওনারা না বুঝে এমন করছে। সিসি আঙ্কেল, এইসব কি বলেন? আপনি কেন ক্ষমা চাচ্ছেন? আমি কারো উপরে রেগে নাই, আর প্লিজ আপনি ক্ষমা চাইবেন না। আব্বু এই নানুকে আমি বুঝি না, উনি এমন কেন? বাদ দাও, সে আমাদের গুরুজন, তার বিষয়ে কথা বলার দরকার নেই। আয়নের আব্বু আম্মু নদীর আব্বু আম্মুর সাথে কথা বলতে লাগলো। আর এইদিকে আতিয়া চা কফি বানিয়ে বিস্কিট ফল মিষ্টি চিপস নিয়ে ট্রেতে নিয়ে রুমে ঢুকলো। নদীর আম্মু বলে, আরে মা, তুমি এসব করতে গেছো কেন? সমস্যা নাই, এই নিন। আতিয়া রাজুকে কফি দিয়ে সবাইকে চা দিল। সবাই বসে থেকে গল্প করতে লাগলো। আতিয়া, তোর কাজ নাই, তুই রাজুকে নিয়ে তোর রুমে যা। না ভাইয়া, সমস্যা নেই। তোমার রুম দেখাবে না নাকি? অ্যান্ড আতিয়াকে বলো। রাজুর কথা শুনে সবাই মিটিমিটি হাসতে লাগলো। আয়নের আম্মু ইশারা করলে আতিয়া চলে গেল রাজুকে নিয়ে। সবাই মিলে অনেকক্ষণ কথা বলা শেষ করে আয়নের আম্মু বলল, আয়ান, রাজুকে ডাক দে তো। বেআইন, আমরা কিছু খেতে পারবো না, আমরা খেয়ে এসেছি। এইটা কি করে হয় বেআইন? বাড়িতে এসে না খেয়ে চলে যাবে তা তো হবে না। খাবার খাবেন তা আর থাকতে হবে। আয়নের আম্মু অনেক জোর করে নদীর আব্বু আম্মু রাজু হালকা খাবার খেয়ে নিল। খাওয়া শেষ হলে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। আয়ন রাজুকে দেখে বুঝতে পারলো রাজু যেতে চাচ্ছে না। আয়ন রাজুকে বলল, তুমি থেকে যাও। না মানে, আরে থাকো, সমস্যা নাই। রাজুর দিকে তাকাতেই নদীর আব্বু আম্মু অনুমতি দিল। নদীর আব্বু আম্মুকে বিদায় দিয়ে রাজু বলল, তোমাদের বাড়িটাই আমার অনেক ভালো লাগছে, অনেক সুন্দর। তাই নাকি? হ্যাঁ, এই ফুলের বাগান কে করছে? আমি আর ভাইয়া। ও আচ্ছা। তিনজন কথা বলতে বলতে যার যার রুমে চলে গেল। আইন খাটে বসতেই নদীর দরজা লাগিয়ে দিল। আইন খাটে শুয়ে বলল, আপনারা দুইজন তো এখানে থাকতে রাজি হইলেন, এই খাটে ঘুমাতে পারবে কি? আপনাদের বিছানার মতো নরম না কিন্তু। আমি খাটে ঘুমাবো কেন? তোমার উপর শুয়ে পড়বো। নদী কথাটা বলে নিচের দিকে মুখ নিলে। আইন হাসতে লাগলো। নদী লাইট নিভিয়ে আইনের পাশে শুয়ে পড়ল। আইন বুকে টেনে নিল। নদী আইনকে বলল, এই তোমার তো জ্বর এসেছে দেখছি। তেমন কিছু না, ঘুমাও, মাথায় হাত বুলিয়ে দেই। আইন নদীর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নদী ঘুমিয়ে গেলে আইন খাট থেকে নেমে খাটের নিচ থেকে ছোট বাক্স থেকে রাহেলা বেগমের ছবি বের করে বাইরে চলে গেল। উঠানে দাঁড়িয়ে ছবিতে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিল। ছবিতে আগুন জ্বলতে লাগলো। আইনের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। হঠাৎ পিছন থেকে কারোর হাতের স্পর্শে পেলে আইন চমকে গেল। পিছনে তাকিয়ে ফোনের লাইট ধরলে দেখে ওর আম্মু। আইন ওর আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আয়নের আম্মু মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আজ তোকে বাধা দিব না, আজ তুই মন ভরে কান্না কর। আম্মু, আমি অনেক দূরে চলে যেতে চাই,
আমি এখানে থাকতে চাই না আম্মু, আমি ওনার সামনে যেতে চাই না আম্মু, আমাকে অনেক দূরে পাঠিয়ে দাও যেখানে উনি থাকবে না। উনি ওনাকে দেখলে নিজেকে সামলাতে পারি না আম্মু, আমার খুব ইচ্ছে করে ওনাকে আম্মু বলে জড়িয়ে ধরতে। কথাগুলো বলে আয়ন হাউমাউ করে কান্না করতে লাগলো। আয়নের কান্নার শব্দ শুনে আয়নের আব্বুর ঘুম ভেঙে যায়। আয়নের আব্বু পিছনে এসে দাঁড়ালে আয়ন সাথে সাথে চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে নেয়। আয়নের আব্বু বলে, তুই বিদেশে চলে যা, আমি সব ব্যবস্থা করব, তোকে দেশে থাকতে হবে না। আব্বু আম্মু, তোমাকে ছেড়ে আমি দেশের বাইরে যেতে পারবো না। আয়নের কথা শুনে ওর আব্বু বলে, আমাদের কথা ভাবতে হবে না। বিদেশ যেতে যত টাকার প্রয়োজন অত টাকা কোথায় পাবে? আয়নের আম্মুর দিকে তাকিয়ে বলে, রাস্তার পাশে জমিটা বিক্রি করে দেব। কখনোই না, ওইটা দিয়ে আমাদের সংসারটা ভালোভাবে চলে, ওইটা কখনোই বিক্রি করতে আমি দিব না। আমি কোথাও যাব না, আর সিলেট তো পাঠাবে, ওইখানে যথেষ্ট। আর যাও ঘুমাও, আমার অনেক ঘুম পাচ্ছে। আয়ন চলে গেল। আয়ন রুমে চলে গেল। আয়ন রুমে গিয়ে উপর হয়ে শুয়ে পড়ল। আয়ন এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে গেল। সকালে চিল্লাপালায় আয়ন নদীর ঘুম ভেঙে গেল। আয়নের সারা শরীর ব্যথায় ভরে গেছে। আয়ন আস্তে আস্তে উঠে নদীকে বলল, বাহিরে কি হয়েছে? কান্নাকাটির শব্দ মনে হচ্ছে। আয়ন নদীর দরজা খুলে বাহিরের দিকে তাকাতে আয়ন যেন থমকে গেল। আয়নের পা যেন চলছে না। আয়ন পড়ে যেতে নিবে, সাথে সাথেই নদী ধরে ফেলো। আয়নকে ধরে নিয়ে যেতে লাগলো। আয়ন ওর আব্বুর লাশের পাশে হাঁটু গিয়ে বসে পড়লো। আয়ন যেন পাথর হয়ে গেছে। আয়নের মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। আয়নের আম্মু বলল, আয়ান, তোর আব্বুকে কথা বলতে বল না। এই আয়ান, চুপ করে আছিস কেন? তোর আব্বুকে বল না আমার সাথে কথা বলতে। আয়নকে ধরে কান্না করতে লাগলো। আয়ন অজ্ঞান হয়ে গেল। আয়ন পড়ে গেলে নদীর রাজু ধরে ফেলে। আয়নের মাথায় পানি দিতে লাগলো। আয়নের জ্ঞান ফিরে দেখে রাহিলা বেগম, তার স্বামী, নদী, পুরো ফ্যামিলি এসেছে। আয়ন উঠে সোজা রাহিলা বেগমের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। রাহিলা বেগম বলতে লাগলো, আয়ান, আমার হাত ছাড়ো। বের হয়ে যান। ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। রাহিলা বেগম আয়নের পিছন পিছন আসতে লাগলো। আয়ন রেগে পিছন দিকে তাকিয়ে বলে, আরে ম্যাম, আপনার সমস্যাটা কি? আরে ম্যাম, আমার আর কেউ থাকলো না, উনি চলে গেছে ম্যাম। এবার তো খুশি হন ম্যাম, এমন নাটক আর করেন না। আপনার পায়ে ধরি ম্যাম, আপনি এখান থেকে চলে যান। আমি জানি আপনি কি সংবাদ আশা করেছিলেন। ম্যাম দুঃখিত, আমার লাশ আপনি এত তাড়াতাড়ি দেখতে পারবেন না। উনি তো চলে গেল, আমার ঘাড়ে অনেক দায়িত্ব। আমার দায়িত্ব পালন শেষ না করে আমি মরবো না ম্যাম, এইটা নিয়ে খুশি থাকেন। আয়ান, চুপ, একদম চুপ। আপনার ওই নোংরা মুখে আমার নাম নিবেন না। আয়নের শরীরে হাত দিতেই আয়ন রেগে ধাক্কা দিয়ে চিৎকার করে কান্না করতে করতে বলে, আর কত জ্বালাবেন? আমার কাছ থেকে তো আমার সব কিছু কেড়ে নিলেন, আমার আব্বুকেও আমার থেকে কেড়ে নিলেন। কেন এমন করেন? আমার আব্বুর কি ভুল ছিল? আপনাকে ভালোবাসা? আপনার মতো বড়লোক মেয়েকে ভালোবেসে ভুল করছিল। আমার আব্বুটা একটু শান্তিতে মরতে পারল না, আপনার দেওয়া কষ্টগুলো নিয়ে চলে গেল। আপনি আমাকে জেলে না দিলেও পারতেন। একবার শোনার দরকার ছিল আমি কেন এমন করছি। আপনি আপনার বাবা সবসময় বেশি বুঝেন, একটু কম বুঝলে কি হয়? আপনি কি ভাবতে পারছেন আব্বু কতটা কষ্ট নিয়ে স্ট্রোক করেছিল? আয়ন চিৎকার করে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আপনার পায়ে ধরি আমাদের ক্ষমা করেন, আমরা একটু শান্তিতে বাঁচতে চাই। আমি আপনার পুরো ফ্যামিলি থেকে পায়ে ধরে ক্ষমা চাই। আমি আর কখনোই আপনাদের সাথে লাগবো না। আপনি প্লিজ আমাকে মুক্তি দেন, আমি আর নিতে পারছি না। আর কত কষ্ট সহ্য করব বলতে পারেন? ছোটবেলা থেকে তিলে তিলে কষ্ট সহ্য করতে করতে এত বড় হয়েছি, আর কত সহ্য করব আমি? বড্ড ক্লান্ত হয়ে গেছি, বিশ্বাস করেন আমি আর পারছি না। আয়ান রাহিলা বেগমের পা ধরে কান্না করতে লাগলো। রাহিলা বেগমের চোখে যেন পানি অঝরে ঝরে যাচ্ছে। আয়নের সৎ বাবা রাহিলা বেগমের হাত ধরে বলল, রাহেলা, এখন থেকে চলো, অনেক করেছো, আর না। রাহিলা বেগমের হাত ধরে নিয়ে যেতে লাগলো। রাহিলা বেগম পিছনে ঘুরে আয়নের দিকে তাকিয়ে পানি ফেলতে লাগলো। আয়নের বন্ধুরা আয়নকে ধরে অজু করতে নিয়ে গেল। আয়নের আব্বুর জানাজা পড়িয়ে কবর দিতে নিয়ে গেল। কবর দিয়ে সবাই চলে গেল। আয়ন ওর আব্বুর কবর জড়িয়ে ধরে বলল,
আব্বু একা রেখে চলে গেলে। আব্বু তুমি এমন স্বার্থপর কেন? আব্বু আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আব্বু আমার যে বড্ড কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ও আব্বু আমি কিভাবে তোমাকে ছাড়া থাকবো বলো না। আমার যে আর কেউ রইল না আব্বু, আমি যে এতিম হয়ে গেলাম আব্বু। আয়নের কথাগুলো শুনে রাকিব ওর বন্ধুরা নিজেদের কান্না আটকাতে পারল না। আয়নকে অনেক বুঝিয়ে বাসায় নিয়ে গেল। 3 দিন আয়ন রুমের দরজা বন্ধ করে পড়ে থাকলো। আয়নের আম্মু আয়নের দরজায় ধাক্কা দিয়ে বলে, আয়ান, এই আয়ান, বের হও না বাবা। তোর আব্বুর মতো তুইও আবার আমাদের ছেড়ে চলে যাস না। ভাইয়া বের হও না। এই ভাইয়া, তোমাকে এভাবে দেখতে আমার অনেক কষ্ট হচ্ছে ভাইয়া। রাজু, নদী, রাকিব সবাই ডাকতে লাগলো। আয়নের ভিতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে রাকিব রাজু বলে, আগামীকাল তাও কথা বলল, আজ তো কোনো সারা শব্দ দেখছি। আন্টি দরজা ভেঙে ফেললাম। রাকিব রাজু দরজার শেকল ভেঙে ভিতরে ঢুকতে দেখে আয়ন নিচেতে পড়ে আছে, মাথা দিয়ে রক্ত ঝরছে। নদী আয়নের আম্মু দৌড়ে গিয়ে আয়নকে ধরে কান্না করতে লাগলো। আতিয়া কান্না করতে করতে বলল, ভাইয়া, এই ভাইয়া চোখ করো না। হসপিটালে নিয়ে যাওয়া লাগবে, ছড়ো। রাজু আয়নকে কোলে তুলে নিল। রাকিবের বাইকে বসিয়ে যেতে লাগলো। হসপিটালে গেলে ডাক্তার দেখাতে লাগলো। ডাক্তার বলে, ওনার শরীর অনেক দুর্বল আর শরীরে অনেক জ্বর, পড়ে গিয়ে মাথা একটু কেটে গেছে। আমি স্যালাইন দিয়েছি আর ঘুমের ইঞ্জেকশন দিয়েছি। ওনার ঘুমের দরকার আছে। ডাক্তার কিছু মেডিসিন লিখে দিল। রাজু মেডিসিন কিনতে চলে গেলে রাকিবের সাথে। নদী আয়নের আম্মু আতিয়া আয়নের পাশে বসে থাকলো। ওইদিকে রাজুকে ওর আব্বু কল দিলে রাজু বলল, আব্বু আমি আয়ানের জন্য মেডিসিন কিনতে যাচ্ছি, পরে কথা বলবো। আয়ানের কি হয়েছে? ও কি রুম থেকে বের হয়েছে? আয়ান অজ্ঞান হয়ে পড়ে গেছিল, হয়তো চেয়ারে কানের সাথে লেগে মাথায় একটু কেটে গেছে। আর না খেয়ে থাকায় শরীর অনেক দুর্বল আর অনেক জ্বর। বলিস কি? কোন হসপিটালে আছে? রাজু নাম বলে কল কেটে দিল। নদীর আব্বুর কথা শুনে রাহেলা বেগম বলল, আয়নের কি হয়েছে? রাহেলা বেগমের কথা শুনে নদীর আব্বু সব খুলে বলে। রাহেলা বেগমের যাওয়ার জন্য পাগলামি করতে থাকে। আয়নের সৎ আব্বু বলে, রাহেলা পাগলামি করবে না। আয়ান তোমাকে সহ্য করতে পারছে না, বোঝার চেষ্টা করো। ওই তোমাকে দেখলে আরও অসুস্থ হয়ে পড়বে, উত্তেজিত হয়ে যাবে, বোঝার চেষ্টা করো। আমি কি করলে ওই আমাকে ক্ষমা করে দিবে? আম্মু সত্যি করে একটাই কথা বলবেন, আয়নের সাথে কি আপনার কোনো সম্পর্ক আছে? আমার কেন জানি মনে হয় আয়নের সাথে সত্যতার সম্পর্ক না, অন্য কোনো সম্পর্ক আছে। আসলে ভাবি, আপনাদের মাঝে কোনো সম্পর্ক আছে। আর সেই দিন আয়ানকে বলল আপনাকে আয়ানের আব্বু ভালোবেসে জীবনে বড় ভুল করেছিল। সবার কথা শুনে রাহেলা বেগম অসুস্থ হয়ে যেতে লাগলো। রাহেলা বেগম চিৎকার দিয়ে বলে ওঠে, হ্যাঁ আছে। আয়ান আমার সন্তান। আয়ানের সেই জঘন্য মাটা আমি সেই মানুষ যে মা বাবার কথা শুনে সন্তান স্বামীকে ছেড়ে দিয়েছিলাম। কথাগুলো বলে রাহেলা বেগম কান্না করতে করতে হাঁটু গেড়ে বসে পড়ল। সবাই হতভম্ব হয়ে গেল। আর এইদিকে আয়ন পিপি করে বলতে লাগলো, আব্বু আমাকে ছেড়ে যাও না। আব্বু আমি যে তোমাকে ছাড়া থাকতে পারছি না। আব্বু আমাকে তোমার সাথে নিয়ে চলো। আব্বু আমাকে একা রেখে যেও না। আয়ন ঘুমের ভিতর হুড় হুড় করে কান্না করতে লাগলো। আয়নের আম্মু হাত ধরলো। নদী আয়নের আম্মুর দিকে তাকিয়ে বলল, আচ্ছা আন্টি, একটা কথা জিজ্ঞেস করব? জানি এখন বলা ঠিক না, তারপরও জিজ্ঞেস করতে খুব ইচ্ছে হচ্ছে। বলো। বড় আম্মুর সাথে আপনাদের কি আগে থেকে কোনো কানেকশন আছে নাকি? আয়ান বড় আম্মুকে এত ঘৃণা করে কেন? তোমার বড় আম্মুকে আয়ান ঘৃণা করে না। নদী কথাটা শুনে অবাক হয়ে গেল। নদী অবাক হয়ে বলে, কি বলছেন? আম্মুকে তো ওই সহ্য করতে পারে না, আর আপনি বলছেন ওই ঘৃণা করে না? তোমার বড় আম্মুকে আয়ান ঘৃণা করে না। জন্মদাত্রীকে কেউ ঘৃণা করতে পারে না। রাগ অভিমান থেকে অনেক কিছু বলে দেওয়া যায়, বাট ঘৃণা করা সম্ভব নয়। মানে তোমার বড় আম্মু আয়ানের আসল মা, আমি আয়ানের সৎ মা। আয়নের আম্মুর কথা শুনে নদী কয়েক পা পিছিয়ে গেল। রাজু দরজায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল। কি? বাট আম্মু তো কখনোই কাউকে বলে নাই, আর আয়ান তো কখনোই এইটা প্রকাশ করে নাই।
আপনারা তো বলেন না কেন? আয়ান তাকে মা হিসাবে পরিচয় দিতে চায় না, তাই সব সময় লুকিয়ে গেছে। যাই হোক, আয়ান যেন জানতে পারে না আমি তোমাদের সত্যিটা বলে দিয়েছি। আমি তো ভাবতে পারছি না আয়ান তাহলে কতটা কষ্ট বুকের ভেতরে লুকিয়ে রাখছে। নিজের মায়ের সাথে এত বড় শত্রুতা। নিজের মাকে কখনো মা বলতে পারে নাই। নিজের জন্মদাত্রী মা বারবার আঘাত করে গেছে, সবকিছু মুখ বুজে সহ্য করে গেছে। সত্যি আয়ানকে সেলুট দিতে ইচ্ছে করছে। আয়ানের জায়গায় আমি থাকলে কবেই আত্মহত্যা করতাম। না বাবা, এইসব বলতে হয় না। আর কিছু বলার আগেই নদীর আব্বু আম্মু রূপা চলে আসলো। আয়নের অনেকক্ষণ পর জ্ঞান ফিরে সবাই দেখে কিছু বলল না। নদীর আব্বু বলল, আয়ানের জ্ঞান ফিরছে তো? আম্মু, আমি এখানে কি করছি? তুই অজ্ঞান হয়ে গেছিলি। বাসায় যাব আম্মু। আয়ন জোর করে আয়নকে নিয়ে সবাই বাসায় চলে গেল। কয়েকদিন আয়ন চুপচাপ থাকার পর হঠাৎ একদিন আয়ন রেডি হয়ে বের হইলে আয়নের আম্মু বলল, আয়ান, কোথায় যাচ্ছিস? কাজ আছে আম্মু, দোয়া করো আমার জন্য। আয়ন বাসা থেকে বের হয়ে গেল। একটা ইন্টারভিউ দিতে চলে গেল, সাথে রাকিবও গেল। আয়ন ইন্টারভিউ অনেক ভালোভাবে দিয়ে বের হইলে রাকিবকে আয়ন বলল, ধন্যবাদ রে। ধ্যাত, ধন্যবাদ কেন দিচ্ছিস? বন্ধু হয়ে যদি সহ্য না করতে পারি তাহলে কেমন বন্ধু হইলাম? আর শোন, চিন্তা করতে হবে না, আঙ্কেল তোকে অনেক পছন্দ হয়েছে, তোকে আগামীকাল থেকে জয়েন হতে বলেছে, তোকে মেসেজ দিয়ে দিবি। আয়ন রাকিবকে জড়িয়ে ধরল। রাকিব আয়নের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, আরে ছাড়, যা বাসায় গিয়ে আন্টিকে খবরটা দেই। বলা যাবে না, জানলে আমাকে করতে দিবে না। পড়াশোনা বাদ দিয়ে জব করার কথা শুনলে অনেক রেগে যাবে। ওকে, তোর যেটাই ভালো লাগে ওটাই কর। আয়ন বাসায় চলে গেল রাকিবের থেকে বিদায় নিয়ে। 1 বছর পর আয়ন ঘুমিয়ে আছে। ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। আয়ন ঘুম ঘুমু চোখে রিসিভ করতে নদী বলল, গুড মর্নিং জান। গুড মর্নিং টু। জান, একটা গুড নিউজ আছে। মুখ তুলো না। তাই নাকি? কি গুড নিউজ? আয়ন নদীর দিকে তাকাতেই দেখে নদীর প্রেগনেন্সি কিট দেখালে আয়নের চোখ কপালে উঠে গেল। আয়ন খুশিতে যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। আয়ন খুশিতে কান্না করে দিল। নদী আয়নকে বলল, আরে আরে, কান্না করো কেন? আই লাভ ইউ আল্লাহকে প্রথমে, তারপর তোমাকে আই লাভ ইউ সো মাচ। কত স্বার্থপর। বাবুর কথা শুনে আজ প্রথম আই লাভ ইউ বললো। কত খারাপ। নদীর কথা শুনে হেসে ফেলল। নদী, বাসায় চলে আসো না, তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে অনেক। কারো জড়িয়ে ধরার ইচ্ছে করলে বাসায় আসুক, আমি যেতে পারবো না। নদী, জানো আমি যাই না। আমি কিছু জানি না। বাচ্চার জন্য কি আসতে পারবে না নাকি? আচ্ছা থাকো, আম্মুকে বলি। ওকে। আয়ন খাট থেকে উঠে রান্নাঘরে গিয়ে বলল, আম্মু, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? মানে আম্মু, তুমি দাদিমা হতে যাচ্ছ আর আতিয়া ফুপি হতে যাচ্ছে। আয়ন কথাটা বলে লজ্জা পেল। আয়নের আম্মু আতিয়া হা হয়ে গেল। খুশিতে আতিয়া বলে ওঠে, কি আমি ফুপি হব? ভাবি, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। সব স্বার্থপর। বাবুর কথা শুনে এত আদর। যাও, তোমার সাথে আরি। সত্যি আমি দাদি হতে যাচ্ছি? নদী লজ্জায় প্রেগনেন্সির কিট দেখালে আয়নের আম্মু খুশিতে চোখের পানি চলে আসলো। আয়নের আম্মু দুজনকে দোয়া করে দিতে লাগলো। আয়ন রান্নাঘর থেকে বের হয়ে রুমে গিয়ে নদীকে ফ্ল্যাং কিস করতে লাগলো। আয়নের পাগলামি দেখে নদী খুব এনজয় করতে লাগলো। নদী আয়নকে বলল, এই যে শুনছো, আমি শুনেছি এই সময় নাকি স্বামীকে স্ত্রী পাশে থাকতে হয়। নিয়ে চলে আসবো তোমাকে। না, তুমি চলে আসো। এখানে হসপিটালে অনেক কাছে, অত দূরে যেতে চাই না। তুমি আসো তো। ওইখানে গেলে আমার মাথা গরম হয়ে যাবে। তুমি আম্মুর দিকে তাকাবে না তাহলে তো হয়। প্লিজ আসো না, বাবুর জন্য হইলেও আসো না। এখানে আম্মু আতিয়াকে একা রেখে যাওয়া যাবে না। ওদের নিয়ে আসো চলে। আর আতিয়া তো আমার ভাইয়ের বউ। ওর পরীক্ষা চলছে, এখন কিভাবে যাবে? ও, তাহলে তুমি আসবে না? ফোনে তো কথা বলছি। আচ্ছা, আজকে বের হয়েও তোমাকে নিয়ে ঘুরতে যাব। লেকের পাড়ে। ওকে, এখন উঠো, ফ্রেশ হয়ে নাও। আচ্ছা, তুমি সকালে নাস্তা করছো? হ্যাঁ, চা খাইছি। ওকে। আয়ন ফ্লাইং কিস দিয়ে কল কেটে দিল। আয়ন খাট থেকে নেমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। রুম থেকে বের হলে আতিয়া বলে, ভাইয়া, তুমি ওই বাসায় যাও। ভাবি কত করে বলেছে, রাজি হও না কেন? তোর সাথে
SMS করা শুরু করছে নাকি? ইয়ে মানে হ্যাঁ। যা আয়ান, একজনের ওপরে রাগ করে সবাইকে কষ্ট কেন দেস? তোর শ্বশুর শাশুড়ি সবাই তোর জন্য মন খারাপ করে। আম্মু, ওই মহিলার সামনে যাওয়ার কোনো ইচ্ছে আমার নাই। বাবুরাব্বু হতে যাচ্ছিস, মিষ্টি তো কিনে দেওয়াই উচিত তোর। পাঠিয়ে দিলে তো হয়ে যাবে। অপমান করা হবে? ওরে গুরুজন আইছে। উফ ভাইয়া, রাগ করবি না তো। তোর আবার রাগ আছে? দেখি কই রাগ আছে। অ্যান কথাটা বলে কপালে টোকা দিতেই আতিয়া রেগে কান্না করতে করতে বলে, কুত্তা বিড়াল, সকাল সকাল ব্যথা দিলি। একবার বাবু দুনিয়াতে আসুক, আমি আর বাবু তোকে কামড় দিয়ে মাংস খেয়ে ফেলবো। হায় হায় আম্মু, পরীক্ষা শেষ হইলে এটাকে বিদায় করো। রাগ খুশি হয়ে যাচ্ছে দিন দিন। আতিয়া মারতে যাবে, সাথে সাথে আইন ওর আম্মুর পিছনে লুকালো। আইনের আম্মু হাসতে লাগলো দুজনের এমন কাণ্ড দেখে। হইছে, এখন দুজন খেতে বসে। দুজন বসে পড়লো, তিনজন খাবে খেয়ে নিল। আয়নের হাতে 6,000 টাকা দিয়ে পড়লো, এইটা নিয়ে গিয়ে ভালো মিষ্টি কিনে নিয়ে আয় যা। আম্মু আমিও যাই, আমার পরীক্ষা তো শেষ। আম্মু টাকা লাগবে না, আমার কাছে আছে। কিভাবে? তুই তো অনেক দিন ধরে হাত খরচ নেস না। আম্মু আসলে আমি তোমাদের একটা সত্যি কথা বলবো, রেগে যাবে না তো? কি কথা? বলো, রাগ করবে না। ওকে, করব না, বল। আম্মু, আমি ভার্সিটিতে ভর্তি হই নাই, আমি একটা জব নিয়েছি। গতকাল আমার প্রমোশন হয়েছে, আমার বেতন এখন 50,000 হয়েছে। আর দেশের বাইরে গেলে অনেক টাকা বেতন পাবো। কি? তুই পড়াশোনা বাদে এইসব করছস? আম্মু, আই এম সরি, প্লিজ আম্মু রাগ করো না। আয়ন ওর আম্মুকে জড়িয়ে ধরলো। আয়নের আম্মু বলে, তোর স্বপ্ন পূর্ণ করা বাদ দিয়ে তুই এইসব কেন করলি? আম্মু, এখানে বেতন তো ভালো পাচ্ছি, হুদাই আর পড়ে কি হবে? কিসের জব করস? রাকিবের আঙ্কেল জবটা দিয়েছে। ও আচ্ছা, আর কে গ্রুপে জব করস? হুম। এটাই তো তোর? আমার কি আম্মু? কিছু না। আচ্ছা যা। আয়ন রুমে গিয়ে রেডি হয়ে নিল আর ক্রেডিট কার্ড নিয়ে এসে আয়নের আম্মুর হাতে দিয়ে বলল, এখন থেকে আর তুমি কোনো কাজ করবে না, যত খরচ এখান থেকে করবে। তোদের ভবিষ্যতে লাগবে, এইসব রেখে দে। তখনকার ব্যাপার তখন দেখা যাবে আম্মু, তোমাকে যা বলি তাই করো। আর আম্মু, এই শাড়িটা আর বোনুর জন্য এই 3 পিস কিনেছিলাম, বাট অনেক প্রশ্ন করবে দেখে দেয় নাই। আয়নের আম্মু খুশিতে চোখে পানি চলে আসলো। আতিয়া বলে, ভাইয়া তাহলে আমি এইটা পরে যাব? আতিয়া খুশি হয়ে 3 পিস নিয়ে চলে গেল। আয়নের আম্মু আয়নের কপালে চুমু দিল। অনেক বড় হও বাপ আমার, বৌমার জন্য কিছু কিনস নাই? ওনাকে পাইল কিনে দিয়েছিলাম, উনি এইগুলো চয়েস করে দিয়েছে। বৌমা জানে? হুম। ওকে, যা তাহলে। আতিয়া রেডি হতে লাগলো। আয়ন চেয়ারে বসে অপেক্ষা করতে লাগলো। আতিয়া বের হলে আয়ন মাথায় হালকা থাপ্পড় দিয়ে বলে, এত সময় লাগে? এত সেজে কি হয়েছে, ভূতনির মতো লাগছে। আম্মু আমি কিন্তু যাব না। ওকে, যাস না, থাক জায়গা। আয়ন চলে যেতে নিলে আতিয়া পিছন পিছন যেতে লাগলো। আয়নের আম্মু হাসতে লাগলো। দুজনকে এগিয়ে দিয়ে বাসে চলে আসলো। আয়ন আতিয়া সিএনজিতে উঠে যেতে লাগলো। সামনে গিয়ে ভাবলো মিষ্টি কিনে নিল। 10 কেজি মিষ্টি কিনে আয়ন আতিয়া বের হয়ে গেল। নদীদের বাসের সামনে গিয়ে নেমে ভাড়া দিয়ে দুজন ভিতরে ঢুকলো। সদর দরজা গিয়ে নক করলে রাজু দরজা খুলে দিয়ে আতিয়াকে দেখে বলল, আরে বিবিজান যে। আতিয়াকে জড়িয়ে ধরতে যাবে, সাথে সাথে আয়ন কাশি দিলে। রাজু লজ্জায় আয়নকে জড়িয়ে ধরে পড়ল। আরে তুমি এসেছো, আরে ভেতরে চলো। আয়নকে ধরে ভিতরে নিয়ে যেতে লাগলো। আতিয়া লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। আয়ন ভিতরে গেলে সবাই অবাক হয়ে তাকালো। আয়ন সালাম দিয়ে সবাই সালামের উত্তর নিল। রাহলা বেগম আয়নকে কিছু বলতে কেউ বলতে পারল না। আয়ন কাজের লোকের হাতে মিষ্টিগুলো দিয়ে বলল, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছি বাবা, তুমি এমন সারপ্রাইজ দিবে ভাবতেও পারি নাই। আর এত মিষ্টি কিনতে গেছো কেন? বাবা হতে যাচ্ছি, মিষ্টি না কিনলে হয়? আয়নের কথা শুনে সবাই হা হয়ে গেল। আয়ন ভুরকুচকে বলল, কি ব্যাপার, এভাবে অবাক হয়ে আছেন কেন? বাবা হতে যাচ্ছ মানে? নদী কিছু আপনাদের বলে নাই? না তো। উনি কই? রুমে আছে, ওই তো নামছে। নদী আয়নকে দেখে বলল, তুমি না বলে আসবে না? সারপ্রাইজ দিলাম, বাট এখানে এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। যেমন? তুমি কাউকে বলো নাই? না মানে তোমাকে প্রথম জানিয়েছি, বাট বলতে শরম করছিল। কি আমি দাদিমা হতে যাচ্ছি?
নদীর কথা শুনে রাহেলা বেগম বলে। খুশিতে চোখে পানি চলে আসলো। নদীকে ধরতে গেলে আয়ন নদীকে ধরে বলল, ধুর, তুমি সবাইকে বলবে না? আমি তো নিজেই শরম পেয়ে গেলাম। সরো। এই ওয়েট, আতিয়া তোমার শরীরে এই 3 পিস, তার মানে? আম্মুকে সব বলে দিয়েছি। একটু রাগ করছে, বাট আমার প্রথম বেতনের শাড়ি পেয়ে অনেক খুশি হয়েছে। যাক, তাহলে তো অনেক ভালো। ধন্যবাদ ভাবি 3 পিসটা পছন্দ করে দেওয়ার জন্য। তোমার পছন্দ হয়েছে? হুম। আতিয়া নদীকে জড়িয়ে ধরে বলে, ভাবি বলেন তো, আমাকে কি এই সুন্দর লাগছে না? হ্যাঁ, অনেক সুন্দর লাগছে তো। এই ভূত আমাকে মারছে ধরে আর বলছে আমাকে নাকি পেতনির মতো লাগছে। আতিয়ার কথা শুনে সবাই ফিক করে হেসে দিল। রাজু আতিয়াকে বলল, আমি একটু দেখি কেমন লাগছে। আরে রাজু, দেখো দেখো, ওরে পেতনির মতো লাগছে। দূর, তুমি আমার বোনটার পেছনে লাগো কেন? লাগতে দাও ভাবি, বাবু একবার দুনিয়াতে আসুক, আমরা দুইজন মিলে ওকে শান্তিতে থাকতেই দিব না। আমি ভয় পেয়ে গেছি। সবাই হেসে দিলে হঠাৎ করে পিছন থেকে রাইমা তার স্বামী এসে বলল, আয়ান কেমন আছো? আয়ন পিছনে ঘুরে মুখে হাসি রেখে বলে, জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আয়ান সরি। হঠাৎ? আয়ান তোমার হাতটা একবার ধরো। কেন? আপনার হঠাৎ কি হলো? আর সবার সামনে কি যাতা বলছেন? আমি আমার স্বামীকে সব কিছু বলে দিয়েছি। মানে কি? আপনি কি বোঝাতে চান? এই শুনেন, আপনাকে আর ওই ম্যামকে আমি ঘৃণা করি। বুঝতে পারছেন? আমি ঘৃণা করতে শিখে গেছি। জাস্ট আই হেট ইউ। আয়নের কথা শুনে রাইমার চোখে পানি টলমল করতে লাগলো। রাইমা নিজের মুখে হাসি টেনে বলল, ধন্যবাদ। আমিও চাই তুমি আমাকে ঘৃণা করো। ও হ্যাঁ, কংগ্রেস। আমি শুনলাম তুমি বাবা হতে চলেছো, ভালো হয়েছে। আমিও মা হতে চলেছি। অভিনন্দন। কি ভাবি, আপনিও মা হতে চলেছেন? আমি আপনাকে বললাম আর আপনি আমাকে বললেন না। আরে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, বাট তোমারটা শুনে আমি নিজেই অনেকটাই খুশি হয়েছি। নদী, আমাদের ছেলে মেয়ে হইলে আমরা বিয়াই হব, কি বলো? বাহ, তাহলে অনেক ভালো হবে। কখনোই না। এর সাথে কি আমার হবু সন্তানকে ঘৃণা করে নাকি? না, আপনার সন্তান তো ভাইয়ার রক্ত। আমি কেন বাবুকে ঘৃণা করব? আমি চাই না আপনি আমার সন্তানের শাশুড়ি হন। আপনি যেমন আপনার সৎ শাশুড়ি তেমন। আপনাদের দুইজনের ভিতরে কোনো পার্থক্য নাই। আমি শুধু ভাইয়া আর ছোট আব্বুর কথা ভাবি। আয়ান আমাকে কি বললে? কেন ছোট আব্বু বললাম? আয়নের সদাব্বর চোখে পানি চলে আসলো খুশিতে। আয়নের কাছে এসে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলে, আমাকে যদি আব্বু ভাবো তাহলে আমার সাথে কথা কেন বলো না? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ঘৃণা করো। না, আপনি অনেক ভালো। আমি অন্য ছেলে জেনেও আমাকে আপনি সব সময় প্রোটেকশন দিতেন। আমি এইসব জানি শুধুমাত্র ওই মহিলার জন্য আপনার সাথে আমি কথা বলি নাই। আয়ান, তোমার আম্মু তোমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ, আমার আম্মু আমাকে ভালোবাসে তো। ওই তো আমার আম্মু কল দিয়েছে। আয়ন কল রিসিভ করে কথা বলতে লাগলো। আম্মু, দুইজন পৌঁছে গেছি। তুমি ভেবো না তো? তুই রেগে যাস নাই তো? একদম না। এখানে সবাই আছে, জিজ্ঞেস করতে পারো। আমি একদম কারোর সাথে ঝগড়াও করি নাই। শান্ত ছেলে হয়ে আছি। গুড। আচ্ছা রাখছি, বড় আপার বাসায় যাব। আচ্ছা যাও। আয়ন কল কেটে দিল। রাহিলা বেগম কিছু না বলে নিচের দিকে তাকিয়ে থাকে। নদীর আম্মু বলে, অনেক কথা হয়েছে। নদী, আয়নকে নিয়ে রুমে যা। আর আতিয়া, তুমি তোমার রুমে যাও। নদীর সাথে আয়ন রুমে যেতে লাগলো। রাইমা আয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। রাহিলা বেগম বলে উঠল, আয়নের সাথে তোমার কি সম্পর্ক? কিছু না আম্মু। কি লুকাচ্ছ? আয়ান তোমাকে কেন ঘৃণা করে? আপনি যেমন আয়ানের প্রিয় ছিলেন, তেমন আমিও ছিলাম কোনো এক সম্পর্কে। আপনি যেমন কাজ করছেন, আমিও তার সাথেই নাটক করে গেছি, তার সাথে গেম খেলেছি। রাইমা কথাগুলো বলে চোখের পানি মুছতে মুছতে চলে গেল। আয়ন নদীর রুমে ঢুকতেই আয়নকে নদী বলল, রাইমা ভাবি তোমার এক্স গার্লফ্রেন্ড, তাই না? নদীর কথা শুনে অবাক হয়ে গেল আয়ন। নদীর দিকে তাকাতেই নদী বলল, তোমার রুম পরিষ্কার করতে গিয়ে ডায়েরি থেকে ভাবির ছবি পেয়েছিলাম। যখন ডায়েরি পড়ি তখন সব জানতে পারি। আমি এটাও জানি তুমি বড় আম্মুকে অনেক ভালোবাসো। আমি এখন 4 জনকে ভালোবাসি। 1 আম্মু, 2 তুমি, আমার বোন, আর যে পৃথিবীতে আসতে যাচ্ছে তাকে। এই 4 জন আমার সব, আর কেউ না। এটাও জানি তুমি আমাকে এখন অনেক ভালোবাসো। প্রথমে লোক দেখানো ভালোবাসা দেখাতে।
নদীর কথা শুনে আয়ন চুপ করে থাকলো। নদী আয়নের পাশে বসে বলল, আমি অতীত নিয়ে কোনো কথা তুলতে চাই না, বাট তুমি আমার থেকে না লুকালেও পারতে। আমি কারো পরিচয় দিতে চাই নাই, আর তুমি আমার ভবিষ্যৎ। আমি অতীতের কিছু মনে করতে চাই না। যাই হোক, যাও ফ্রেশ হয়ে নাও। আয়ন ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হইলে নদীর আম্মু খাবার দিয়ে চলে গেল। নদী আয়নকে বলল, খেয়ে নাও। ক্ষুধা নাই। খেয়ে নিতে বলছি, খেয়ে নাও। খাবারের প্লেট হাতে নিয়ে নদীর দিকে লোকমা দিলে নদী কিছু না বলে খেতে লাগলো। দুজন খাওয়া শেষ করে বাসা থেকে বের হয়ে গেল। দুজন সারাদিন ঘুরে সন্ধ্যায় বাসে আসলো। অ্যান্ড সোফায় বসে সবার সাথে বসে গল্প করতে লাগলো। নদীর আব্বু বলল, আয়ান, তোমার আম্মুর সাথে কথা বলা লাগছিল, ওনার ফোন তো বন্ধ পাচ্ছি। খালামণির বাসায় গেছে হয়তো, ফোনে চার্জ নাই। ও আচ্ছা। যদি খুব দরকার হয় তাহলে আমি কল দিচ্ছি, ওয়েট। আয়ন ওর খালামণিকে ফোন দিয়ে কিছুক্ষণ কথা বলে। আয়নের আম্মুর কাছে দিলে আয়নের আম্মু বলল, তুই আবার রেগে গেছোস নাকি? রাগি নাই। ফোন কি হয়েছে? আর বলিস না, ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, চার্জে কেবল দিলাম। জানতাম আমি। যাই হোক, আঙ্কেল কথা বলবে। আয়ন ফোনটা দিয়ে বলল। আচ্ছা কথা বলেন, আমি রুমে যাই। আয়ন ফোনটা দিয়ে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নদীকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ডুবিয়ে দিয়ে ঘ্রাণ নিতে লাগলো। নদী চোখ বন্ধ করে বলল, কি হয়েছে? তোমাকে এভাবে সারা জীবন জড়িয়ে ধরে থাকতে ইচ্ছে করছে। তাই? আমি তো তোমারই আছি, এভাবে ধরে রাখার দরকার নাই। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। তাই তো। আয়ন নদীকে ছেড়ে সামনের দিকে ঘুরিয়ে কপালে চুমু দিল। আয়ন নদী ঠোঁটের কাছে যাবে, সাথে সাথে রাইমা কেসে উঠল। আয়ন সাথে সাথে নদীর থেকে দূরে দাঁড়িয়ে পড়ল। কিছু বলবে না? সরি, ভুল সময় এসেছি। হ্যাঁ, হাব্বু ফোন দিল, এই নাও। রাইমা ফোনটা দিয়ে চলে গেল। আয়ন ফোন হাতে নিয়ে খাটের উপরে বসে বলল, আচ্ছা শোনো, বাসায় চলে যাব, সকালে ডিউটি আছে। আবার কবে আসবে? কল দিব। আসবো না। যাওগা। আয়ন নদীকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে। রাগ করো না জান, আসার চেষ্টা করব তো। নদীর কপালে চুমু দিয়ে বের হয়ে গেল। আতিয়াকে কল দিলে আতিয়া নিচে আসলো। আয়ন সবার থেকে বিদায় নিয়ে আতিয়াকে নিয়ে চলে গেল। আয়ন বাসে গিয়ে সোজা ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হইলে আয়নের আম্মু বলল, আয়ান, অফিস 2 দিনের জন্য ছুটি নিস তো। কেন? তোদের অনুষ্ঠান করা হবে। ও হ্যাঁ, 3 দিন পর হোটেলে যেতে হবে, হোটেলে অনুষ্ঠান হবে। ও আচ্ছা। আয়ন কথাটা বলে চলে গেল। আয়ন অফিস করে সন্ধ্যায় বাসে এসে নদীকে কল দিয়ে কথা বলতে লাগলো। 3 দিন পর সকালে উঠে সবাই হোটেলে চলে গেল। আয়ন রাজু বসে যে চলে গেল। রাকিব আয়নের কানে কানে বলে, শালা বাসর ঘরে কি করবি, তার থেকে আমাদের সাথে আড্ডা দিস। ফালতু ছাড়। যাক বাবা, ফালতু হয়ে গেলাম। ভালো কথা বললেও কোনো দাম নেই। পটা যা। রাকিব চলে গেল। রাজু আয়ন দুজনের পাশে বসে থেকে নতুন করে আবার বিয়ে পড়ানো শুরু করলো। বিয়ে পড়ানো শেষ হলে সবার সাথে কুশল বিনিময় করে আয়ন বাসর ঘরে গিয়ে বলল, আসসালামু আলাইকুম বিবিজান। নদী কোনো কথা না বলে খাটে বসে থাকলো। আয়ন নদীর পাশে বসে বলল, কি ব্যাপার বাবু, রাগ করছো নাকি? ওলে ওলে, দেখি আমার বাবুটা কত রাগ করছে। আয়ন কথাটা বলে যে নদীর ঘোমটা তুলে কিস করতে যাবে, সাথে সাথে আয়ন ভ্যাবেচাকে খেয়ে গেল। সবাই খিলখিল করে হেসে বের হইল পদ্মার আড়াল থেকে। আয়ন ভুরুকুচকে তাকিয়ে বলল, আরে বউ, কোথায় যাও? নতুন জিনিস, আহ কি মজা। পুরনোটা দিয়ে কোনো লাভ নাই। আয়ন নদীর কাজিনের হাত ধরতেই মেয়ে বলে, না না ভাইয়া ছাড়েন আমাকে, এইসব আপুদের প্ল্যানশিট আমাকে জোর করে এখানে বসিয়ে দিয়েছে। আরে দিয়েছে, আসো বাসরটা করে নেই। ওই ফাজিল, ওর হাত ছাড়ো। নদীর কণ্ঠ শুনে সাথে সাথে হাত ছেড়ে দিল। নদীর দিকে তাকিয়ে বলল, সরি, মজা করছি তো। আর একবার এমন মজা করতে দেখলে খবর আছে তোমার। আর করব না। আয়নের কথা বলার ধরন দেখে সবাই হাসতে লাগলো। সবাই ওদের একা রেখে চলে গেল। আয়ন দরজা লাগিয়ে দিয়ে নদীর কাছে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলো। কি আর করব, বাসর তো আগেই করছি, চলো দুইজন মিলে চাঁদ দেখি। আয়ান, আজকে তোমার থেকে একটা জিনিস চাইবো, দিবে? কি চাও বলো? আমাকে প্রমিস করো তুমি আমাকে দিবে যা চাইবো। ওকে, প্রমিস করলাম, বলো। আয়ান, বড় আম্মুকে তুমি ক্ষমা করে দাও। বড় আম্মু তোমাকে অনেক ভালোবাসে, তুমি জানো না
আম্মু তোমাকে কতটা ভালোবাসে আমি জানি সেটা। আর তোমার আব্বুর মৃত্যুতে বড় আম্মুকে দোষী বানানো বোকামি। আল্লাহ তার মৃত্যু হয়তো ওইভাবেই রেখেছিল, তাই হয়েছে। আর তোমার কি মনে হয় আম্মু তোমার আব্বুকে ভালোবাসে নাই? তোমার আব্বুকে আজও সেই অনেক ভালোবাসে। আমাকে বড় আব্বু সব বলেছে। বড় আব্বু আম্মুকে বিয়ে করেছিল কারণ রূপা আর বড় ভাইয়ার একজন মা দরকার ছিল, তাই তিনি তার সন্তানদের জন্য বিয়ে করেছে। আর বড় আম্মু নানুর জন্য বিয়ে করেছে। নানু আত্মহত্যার ব্ল্যাকমেল করেছিল। অ্যান্ড সব কিছু শুনে কিছু না বলে খাটে ঘুমিয়ে গেল। নদী ডাকলে শুনল না। নদী রেখে একপাশে শুয়ে পড়ল। 9 মাস পর সবাই হসপিটালের সামনে দাঁড়িয়ে আছে। অ্যান্ড পায়চারি করছে। বাচ্চার কান্নার শব্দ শুনে সবার মুখে হাসি ফুটে উঠল। নার্স বাচ্চা কোলে বের হইলে অ্যান্ড তাতে করে কেবিনের ভিতর ঢুকে নদীর পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ল। জান ঠিক আছো? কথা বলতে চাই না। এখনো রেগে থাকবে? বললাম না কথা বলতে চাই না। আয়ন সবে কেবিনে ঢুকলো। সবাই এক এক করে বাচ্চাকে কোলে নিল। আয়নের আম্মু আয়নের কোলে বাবু দিয়ে পড়ল। আয়ান সব রাগ ভুলে বাবুর নিজের দাদিমার কোলে দে। উনি তোর ভয়ে কোলে নিতে গেলেও নিতে পারলো না। আয়ন রাহেলা বেগমের দিকে তাকাতে দেখে অসহায়ভাবে তাকিয়ে আছে। আয়ন বলে ওঠে, নিজের নাতিকে কোলে নিবে, সেখানে আবার আমার অনুমতি নিতে হবে কেন? তার নাতি সেই কোলে নিবে, এখানে আমি না করার কে? আয়নের কথা শুনে সবাই খুশি হয়ে গেল। রাহেলা বেগম দৌড়ে এসে বাচ্চাকে কোলে তুলে নিয়ে খুশিতে কান্না করে দিল। সারা মুখে চুমু দিয়ে বলে, একদম বাবার মতো হয়েছে। আয়ান দেখ, তোর আব্বুর মতো চোখগুলো হয়েছে। আয়ন তাকিয়ে দেখে সত্যি ওর আব্বুর মতো চোখগুলো। আয়ন বলে ওঠে, আমার আব্বু তো হয়, আব্বুর মতো হবে না তো কার মতো হবে? রাহেলা বেগম বাচ্চাটার সাথে কথা বলতে লাগলো। রাহেলা বেগমকে এভাবে খুশি দেখে আয়নের নানু এসে বাবুকে কোলে তুলে নিল। আয়নের সামনে এসে ক্ষমা চেলে। আয়ন বলে, আমি আপনার উপরে রেগে নাই, আপনি প্লিজ ক্ষমা চাইবেন না। আয়ন নদীর পাশে বসলে সবাই কেবিন থেকে বের হয়ে গেল। বাচ্চাটা নদীর কোলে দিয়ে চলে গেল। রাইমা বাচ্চা কোলে নিয়ে ভিতরে ঢুকতেই আয়ন বলে, তুমি আমার বেআইন হইতে পারবা না, তোমারও ছেলে আমারও ছেলে। সমস্যা নাই, আরও ছেলে মেয়ে তো হবে, তখন একটার সাথে বিয়ে দিলেই হয়ে যাবে। রাইমার কথা শুনে তিনজন হেসে ফেল। আয়ন রাইমার ছেলেকে কোলে নিয়ে আদর করতে লাগলো। রাইসা আয়নের ছেলেকে কোলে নিয়ে বলে, বাবার মতো তো হচ্ছে দেখছি, হাত পা সব, বাট বাপের মতো মোটেও হয়নি, খালি রেগে যায়। ওই আমি রেগে যাই নাকি? তুমি বাবা কখনোই মায়ের মতো হবে না, বুঝলে? তোমার আম্মু একটা শাকচুন্নি। আয়ন কথাটা বলে জিভ্ভায় কামড় দিলে রাইমা রেগে গেলে আবার শান্ত হয়ে বলে, কিছু কইলে না? রাইমা ভেঙচি দিয়ে চলে গেল। আয়নের কোল থেকে রাইমার ছেলেকে ও কোলে নিয়ে চলে গেল। আয়ন নদীর পাশে বসে পড়ল। এখনো রেগে থাকবে? নদী কিছু না বলে সোজা আয়নের মাথার পিছনে ধরে ঠোঁট বসিয়ে দিল। আয়ন মুচকি হেসে দিল।